আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকে আমাদের বাস্তব সংখ্যার শেষ ক্লাস হবে। সেই ক্ষেত্রে এই ক্লাসটা লেন্দি হতে পারে, কারণ যতগুলো টপিক আছে সেগুলো টপিকগুলো আজকে আমরা শিখে ফেলবো, বাকি টপিকগুলো। তবে বাকি টপিকগুলো ম্যাক্সিমামই হচ্ছে খুবই সহজ টপিক, হ্যাঁ। তো তারপরও খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, যেমন ওই যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, হ্যাঁ, ওই স্থান বিনিময় করলে সংখ্যাটি এত বেড়ে যায়, কমে যায়। তারপরে এই টাইপের অঙ্ক আছে। তারপরে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এত হলে সংখ্যা দুটি কত, এই টাইপের অঙ্কগুলো যেমন আছে। তারপরে জোড় সংখ্যা নিয়ে অঙ্ক আছে, সরলীকরণ আছে। তো আজকে আমরা মোটামুটি সবগুলো টপিক যেগুলো বাকি আছে এগুলো ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তো বাস্তব সংখ্যার উপরে আমাদের 5টা ক্লাস হয়ে গেল, তাই না? আজকের মিলে 5টা ক্লাস হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসটা হবে শতকরার উপরে আমাদের ক্লাস শুরু হবে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের এর পরের। আহ, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা সরলীকরণ এটা থেকে আমরা স্টার্ট করব। সরল করা থেকে আমরা স্টার্ট করব। আহ, ঠিক আছে। তো আমরা স্টার্ট করে দেই, আপনারা সবাই রেডি হয়ে যান। আমরা এখনই শুরু করে দেব। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম প্রথম যে বিষয়টা সরলীকরণ করতে হলে আমরা একেবারে ক্লাস 3 এর বাচ্চা 4 এর বাচ্চা হয়ে যাব, তাই না? যে কিসের পরে কিসের কাজ। হ্যাঁ, সরলীকরণ যদি করতে হয় তাহলে আসলে আমাদেরকে বুঝতে হবে কোনটার পরে কোনটার কাজ হয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, সরলীকরণ যদি করতে হয় তাহলে আমাদেরকে আহ, প্রথম যেই কাজটা করতে হবে যে এখানে আমি যদি বলি কি কি জিনিস আছে। একটা আছে হচ্ছে ব্র্যাকেট, একটা জিনিস হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আমরা সাধারণত এগুলো ইউজ করি, যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, এই 3টা ব্র্যাকেট ইউজ করি। তারপরে গুণ ভাগ, তাই না? আমরাকে ভাগ, তারপরে আমরা বলতে পারি গুণ, তারপরে বলতে পারি আমরা যোগ, তারপরে আমরা বলতে পারি হচ্ছে বিয়োগ। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে, যদি এর একটা কথা থাকে তাহলে এর সাধারণত ইউজ কম করা হয়। যদি এর কথাটা থাকে সেটা হচ্ছে ভাগের উপরে যাবে আর কি, এর কথাটা। নর্মালি এর এর শব্দটার অর্থ হচ্ছে গুণন। এর শব্দটার অর্থ হচ্ছে কি, গুণ চিহ্ন আর কি, গুণ। ভাগ মানে তো ভাগ। আচ্ছা, গুণ মানে হচ্ছে গুণ, যোগ মানে এই যোগ, আর বিয়োগ মানে হচ্ছে এটা বিয়োগ, আর এর মানে হচ্ছে গুণন। আচ্ছা, এখন আহ, বলছে যে তারিফুল হাসান বলছে জুমের লিঙ্ক প্লিজ দিবেন। জুমের লিঙ্ক দেয়া আছে। আপনারা জুমের লিঙ্ক যারা চান, ওখানে দেয়া আছে যে একটা অপশন আছে না, ফেসবুক গ্রুপটার মধ্যে, যেই গ্রুপে ক্লাস করতেছেন আপনারা, সেই গ্রুপের মধ্যে আপনার ওই ফিচার্ড একটা অপশন আছে। ফিচার্ডও হতে পারে, নামটা হতে পারে অ্যানাউন্সমেন্ট। কিছু কিছু ইয়েতে ফিচার্ড, কিছু কিছু আহ, মানে কিছু কিছু মোবাইলে বা ডিভাইসে অ্যানাউন্সমেন্ট। এই দুটার মধ্যে যে কোনো একটাতে আপনি মানে ফিচার্ড বা অ্যানাউন্সমেন্ট যে কোনো একটা যদি ইয়াতে ক্লিক করেন, তাহলে আপনি ওখানে জুমের লিঙ্কটা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? জুমের লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, তো আমরা এই যে এই জিনিসটা যে আমরা লিখলাম, এই যে জিনিসটা যে আমরা লিখেছি। আচ্ছা, এই যে রিয়েলমি 8 প্রো, আপনি ওই ভিডিওটা অফ করেন। ভিডিও অফ করেন। আমার ভিডিও অফ করে দিই, যাতে ডান পাশটাতে দেখা যায়। আমাকে অফ করে দিতে হইলে অনেক সময় হয় কি, ওই
মানে ক্যান্সেল হয়ে যাবে আর কখনো জুমে ঢুকতেই পারবেন না, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। তো এই যে বিষয়টা, এই যে বিষয়টা, এইটার ব্যাপারটা হচ্ছে ব্রাকেট, তারপরে হচ্ছে এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে কি বিয়োগ। এই যে এই বিষয়গুলো যে আছে, এটা হচ্ছে কার পরে কার প্রায়োরিটি আছে, কার পরে কার প্রায়োরিটি আছে কিরকম। এটাকে মনে রাখার জন্য আপনারা এই, হ্যাঁ, আচ্ছা আপনি আজের মেসেজ পড়েন না, কনভারসেশন নষ্ট হয়, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা, তো এগুলোকে মনে রাখার আমরা মনে রাখবো যে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ, তারপরে হচ্ছে ভাগের কাজ, হ্যাঁ, তারপরে হচ্ছে গুণের কাজ, তারপরে হচ্ছে যোগের কাজ, তারপরে কি বিয়োগের কাজ। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথাটা বলি আগে, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। মনে করেন আপনাকে আমি দিলাম যে 2+7 গুণন 3, এটা আমি দিলাম। বলেন তো এটার মান কত, এটার মান কত, একটু সবাই লেখেন তো, 2+7+3 এটার মান কত, একটু সবাই সবাই একটু লিখে ফেলেন। 2+7+3, 2+7 × 3 এটার মান কত? 2+7 × 3, হ্যাঁ, মোটামুটি সবাই পারছি। তো এইটার এইটার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাকে দেখতে হবে যে এখানে যোগ আছে আর গুণ আছে, তাহলে যোগ আর গুণের মধ্যে কার কাজ আগে হবে। অ্যান্সার হচ্ছে এখানে এখানে দেখতে হবে যে কোনটা উপরে আছে, গুণটা উপরে আছে, তার মানে গুণের কাজটা আগে হবে। তাহলে গুণের কাজ আগে হবে মানে এইখানে 3×7 = 21, এই পাশে আমার আসবে হচ্ছে 2 যোগ হচ্ছে 3×7 = 21, তাহলে 2+21 মানে হচ্ছে 23, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 23, তাই না? হ্যাঁ সবাই পারছি, একবারে ক্লাস ফোরের স্ট্যান্ডার্ডের কোশ্চেন একটা। আচ্ছা ঠিক আছে। তো এই রকমের এই যে যোগ আর বিয়োগের মধ্যে যোগ বিয়োগ যে কোনো একটা আগে করলেই হয়, গুণ আর ভাগের মধ্যেও গুণ আর ভাগের মধ্যে যে কোনো একটা আগে করলে হয়। তবে আগে যদি ভাগ থাকে তাহলে অবশ্যই আগে ভাগ করতে হবে, তবে আগে গুণ থাকলে আপনি গুণও করতে পারেন ভাগও করতে পারেন, এটা হচ্ছে সিস্টেম। এর থাকলে গুণ ভাগের আগে আমাকে এর কাজ করতে হবে, আর ব্র্যাকেটের কাজ হচ্ছে সবচেয়ে আগে করতে হয়, এগুলো আমরা সবাই জানি। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে। তো আসেন আমরা কিছু প্র্যাকটিস করি, সহজ জিনিস তো, সহজ দিয়ে শুরু করলাম, এরপরে আস্তে আস্তে আমরা কঠিন টপিকে যাব, সমস্যা নেই। এই যে যেমন 8+8 × 8 আছে, তাহলে 8 আর 8 গুণ করলে কত? 64। 64-র সাথে যদি 8 যোগ করি তাহলে 64 আর 8 যোগ করলে হবে কত? তাহলে আমাদের এটার অ্যান্সার কত আসতেছে বলেন তো? 8 × 8 + 8, তাহলে কত অ্যান্সার আসে? 72। 64 আর 8 যোগ করলে হচ্ছে 72, রাইট। সবাই আমরা পেরে যাচ্ছি। আবার যারা ভুল করবে তারা কোথায় ভুল করবে? তারা ভুল করবে হচ্ছে 8+8 আগে করে ফেলবে, 8 8 আর 8 যোগ করলে 16, 16কে 8 দিয়ে গুণ করবে, সেটা কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? এটি কাজটা করা যাবে না। তো এই কাজটা না করে আমাদের আসলে এই প্রথমে যেটা দেখালাম যে প্রথমে যেহেতু গুণের কাজ, আগে হচ্ছে 8 8 64, তার সাথে 8 যোগ করতে হবে, 64 আর 8 যোগ করলে 72 হবে অ্যান্সার, রাইট, সুন্দর। আচ্ছা এইটার অ্যান্সার কি হবে বলেন? বাচ্চা পোলাপাইনের অঙ্ক, হ্যাঁ, আপনারা বলেন ABCD, দেখি কে কে পারেন, তাড়াতাড়ি কমেন্টে অ্যান্সার দেন, কে কে? রাইট, এই তো। একজন লিখছে 140, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, মানে মোটামুটি সবাই পারছি, তার মধ্যে একজন দুইজন ভুল করছেন। হ্যাঁ, এটার অ্যান্সার 0, কারণ কোনো কিছুর সাথে 0 গুণ করলে কি হয়? কোনো কিছুর সাথে কোনো কিছুর সাথে 0 গুণ করলে অলওয়েজই 0 হবে, তাই না? কোনো কিছুর সাথে 0 গুণ করলে অলওয়েজই 0 হবে। এটা নিয়ে একটা মানে আহ, ইয়েতে আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার দাদু একটা মানে দাদু আমাকে একটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ দিয়েছিল, যদিও এটা পরে আমি দেখেছি যে অনেক বইয়ে আছে, ম্যাথটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ ছিল। সেটা হচ্ছে এইখানে আমাকে দাদু বলেছিল যে A-X, মানে আমার দাদু এখন মারা গিয়েছে, তো এই A-X আর B-X গুণ করা শিখিয়েছে, আজকে এখন আমি শিখাবো না, হ্যাঁ। আহ, এই A-X আর B-X গুণ করা শিখিয়েছিল, সামহাও গুণ করতে, মানে এ এর সাথে বি গুণ, এ এর সাথে এক্স গুণ,
তারপরে আবার এক্স মাইনাস এক্স এর সাথে বি গুণ, মাইনাস এক্স এর সাথে মাইনাস এক্স গুণ, এইভাবে করে শিখেছে। তো উনি বলছে যে সি মাইনাস এক্স যদি তার সাথে আমি গুণ করতে দেই, তুমি পারবা কিনা? আমি বলছি হ্যাঁ পারবো, তারপরে ওইটার সাথে ওইটা গুণ করবো, এরকম করে বলেছি। তার সাথে যদি ডি মাইনাস এক্স গুণ করতে দিই, পারবা কিনা? হ্যাঁ, বলছি যে অনেক সময় লাগবে। এরকম করে করে সি মাইনাস এক্স, ডি মাইনাস এক্স, ই মাইনাস এক্স, হ্যাঁ এরপরে ই মাইনাস এক্স, এরকম করে 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 যদি একবারে জেড মাইনাস এক্স পর্যন্ত গুণ করতে দেওয়া হয়, সেটার মান আসলে কত হবে? আমি এটা আর কি কোশ্চেনটা এরকম ছিল। আমার দাদু আমাকে কোশ্চেনটা করছে যে এ মাইনাস এক্স, বি মাইনাস এক্স, সি মাইনাস এক্স, ডি মাইনাস, ই মাইনাস এক্স, তারপরে এফ মাইনাস এক্স হবে, তারপরে জি মাইনাস এক্স, ওগুলো ডট 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 এরকম করে জেড মাইনাস এক্স পর্যন্ত গুণ করলে কত হবে। মানে আমার দাদু যেটা বলেছিল, যে কোশ্চেনটা এরকম ছিল। মানে আমি গল্পটা যে বলছি, এটা এই কোশ্চেনটা মানে হ্যাঁ আপনাদের কোনো একটা দেখা গেল যে চাকরির পরীক্ষা চলে আসতে পারে। তো অ্যাকচুয়ালি আমি বলছি এটা করতে তো সারাদিন লাগবে। এই চিন্তা করে তখন আমাকে বললো যে, দাদু বললো যে হ্যাঁ একটু চিন্তা করে দেখো দেখি কি হইতে পারে। একটু চিন্তা করে দেখো। এই করতে 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 আমি চিন্তা করলাম যে না, এত বড় গুণ তো দেওয়ার কথা না। তারপরে চিন্তা করতে করতে আমার মাথার মধ্যে যেটা আসলো যে হ্যাঁ এখানে তো ই মাইনাস এক্স, তারপরে এফ মাইনাস এক্স আছে, জি মাইনাস এক্স আছে, এরকম করে করে অ্যালফাবেটে একটা সময় তো আসবে এক্স মাইনাস এক্স। তাহলে এক্স মাইনাস এক্স যখন আসবে, সেইটার মান তো আসলে জিরো। এক্স থেকে এক্স বিয়োগ করলে কত? জিরো। জিরোর সাথে আমি পৃথিবীর যা কিছুই গুণ করি না কেন, এটার কিন্তু অ্যান্সারটা জিরোই হবে। কথাটা কি বুঝছেন কি বুঝেন নাই? মানে যেহেতু এই যে এ মাইনাস এক্স আছে, এরপর একটা বি মাইনাস এক্স, তারপরে সি মাইনাস এক্স, তারপরে ডি মাইনাস এক্স, হ্যাঁ তারপরে হচ্ছে ই মাইনাস এক্স, তারপরে এফ মাইনাস এক্স, তারপরে জি মাইনাস এক্স, এরকম করে চলতে চলতে কি হবে? এইচ মাইনাস এক্স। এরকম করে করে এক সময় কি আসবে? এক্স মাইনাস এক্স। তাহলে এই এক্স মাইনাস এক্স মানে তো আসলে জিরো। তাহলে জিরোর সাথে পৃথিবী যা কিছুই গুণ করেন না কেন, সেটা তো জিরোই হবে। তার মানে এটার অ্যান্সারটা কিন্তু জিরো আসলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এর পরের কোশ্চেনে চলে আসে। এর পরের কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমাদের মাইনাস ওয়ান, হ্যাঁ মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ, তার সাথে আবার মাইনাস ওয়ান গুণ, তার প্লাস দিয়ে মাইনাস ওয়ান গুণন মাইনাস ওয়ান দেওয়া আছে। আচ্ছা, এইটার অ্যান্সারটা কি হতে পারে? একটু অ্যান্সারটা করে দেখেন, আপনারা একটু বলেন এটার অ্যান্সার কি হতে পারে। এখানে দেখেন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে কি হবে? মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস, তার মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস ওয়ান। আবার একটা মাইনাস ওয়ান গুণ, তাহলে প্লাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ করলে শেষ পর্যন্ত এখানে হচ্ছে মাইনাস ওয়ান। আচ্ছা, গুণের কাজগুলো আগে করতে হবে, কিছু নাই মানে এটাও গুণ। মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে হবে প্লাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান যদি আমাদের যোগ করা যায়, তাহলে কি হবে? মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান যোগ করলে কি হয়? জিরো হবে। তার মানে অ্যান্সারটা হবে জিরো, তাই না? অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে জিরো। কথা কি বোঝা গেছে? আবার বলছি, দেখেন এইখানে আপনি আগে দেখেন, এই জায়গায় তিনটা গুণ আছে, তিনটা মাইনাস ওয়ান গুণ আকারে আছে, মাঝখানে যোগ আছে, আবার এখানে দুইটা মাইনাস ওয়ান গুণ আকারে আছে। এই তিনটা মাইনাস ওয়ান গুণ করলে, বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে কিন্তু মাইনাসই থাকে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আবার একটা মাইনাস থাকে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে ওয়ান 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 আর গুণ করলে তো ওয়ানই থাকে। তার মানে এই যে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তার সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান থাকে। এই যোগ চিহ্নটা হচ্ছে যোগ, আর এখানে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলে কিন্তু অ্যান্সারটা হবে জিরো। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে ভাগটা আগে গেলে শিখি একটু। এখানে দেখেন যে ভাগ আছে আর এর আছে, কিসের কাজ আগে হবে সেটা একটু আমাকে বলেন। এই যে এটা কিন্তু মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসছে, যে ভাগের কাজ আর এর কাজের মধ্যে কোনটার কাজ আগে হবে বলেন তো? ভাগ আর এর, এই দুটার মধ্যে কোনটার কাজ আগে হবে? এর কাজ আগে হবে, রাইট, এর কাজ আগে হবে। তাহলে এর কাজ যদি আগে হয়, তাহলে আমরা কি বলবো? যে 3/2 ভাগ, হ্যাঁ 5-এর, এখানে বলছে 5/4 এর, এর মানে কিন্তু গুণন। এর বা গুণ আকারে যখন থাকে তখন কিন্তু আমরা সেগুলোকে কাটাকাটি করতে পারি, উপরে নিচে কাটাকাটি করতে পারি। মানে এই দুইটার মধ্যে আমাদের কাটাকাটি চলবে, যার মাঝখানে এর থাকে বা গুণ থাকে, কারণ এর মানেই গুণন,
এর থাকে বা গুণ থাকে, এগুলোর মধ্যে উপরে নিচে কাটাকাটি করা যায়। তাহলে আপনি আগে দেখেন এখানে আছে 5, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করা যায়, 20কেও 5 দিয়ে ভাগ করা যায়। 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 20কে 5 দিয়ে ভাগ করলে 4। ক্লিয়ার, বুঝে গেছে? আচ্ছা, এই পর্যন্ত হলো। এখন কথা হচ্ছে যে আমি যদি এটা বলি যে এরপরে আর 21কে তো আর 4 দিয়ে কাটাকাটি করা যায় না, তাহলে 3-এর 2 এখানে যদি ভাগ চিহ্ন দেই, নিচে থাকে হচ্ছে 21, লাইফ লেখাটার জন্য অনেক শব্দ, ওই যে লাইভ লেখাটার জন্য অনেক শব্দ দেখা যাবে যদি আপনারা এইভাবে করে মোবাইলটা নিতে হবে। ক্লাসটা করার সময় ল্যান্ডস্কেপ মুডে মোবাইলটা নিতে হবে। ল্যান্ডস্কেপ মুড বাদে আপনি যদি পুরা ওই পোর্ট্রেট মুডে যদি রাখেন, মোবাইলটা যদি এইভাবে করে ধরেন, মনে করেন এইভাবে করে ধরছেন, তাহলে কিন্তু ফুল ইয়াটা দেখতে পাবেন না, খালি বেশিরভাগ এইভাবে দেখবেন যে পুরা ক্লিয়ার, একবারে ফুল দেখা যাবে, ফুল স্ক্রিন দেখা যাবে এবং আপনাদের স্পষ্ট দেখা যাবে এই জিনিসটা। সেই জন্য আমি বলছি যে এইভাবে করে না রেখে এইটাতে এখানে ক্লিক করে একবারে পুরো স্ক্রিন জুড়ে দেখেন, তাহলে ক্লাসটা ভালো মতো করে বুঝতে পারবেন। আর ছোট ছোট লেখা দেখলে তো বোঝা কম যায়, কথাটা বুঝেন নাই? ছোট ছোট লেখা দেখতে যাবেন কেন? আচ্ছা, ঠিক আছে, আসেন এখন এবার আহ, আচ্ছা, এখন দেখেন যে এই জায়গায় আমি যেটা দিয়েছি, তাহলে উপরে থাকলো হচ্ছে 16, এখানে থাকলো 4 হচ্ছে 16। তো এরপরে আমরা কি করতে পারি যে 3-এর 2 এই গুণটা যখন আমরা ভাগ লিখবো, এই মানে সরি ভাগটা যখন আমরা গুণ লিখবো, যেহেতু কাটাকাটি করার সময় আমাকে গুণ বা এরে নিয়ে যেতে হয়, তাহলে ভাগটাকে গুণ করলে এটা উল্টায় যায়। এই যে যার সামনে ভাগ ছিল সেটাকে আমি গুণ বানিয়েছি, 21টা যাবে উপরে, নিচে আসবে 16। এখন আমরা যদি কাটাকাটি করি 3 আর 21 দুইটাই 3 দিয়ে যায়, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 27কে 3 দিয়ে ভাগ, 21কে 3 দিয়ে ভাগ করলে 3 সাথে 21, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 16কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8। তার মানে আমাদের অ্যান্সার কি হচ্ছে বলেন তো? 8-এর 7। তার মানে 8-এর 7 হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝছি? আচ্ছা, ওকে। তো এগুলো ছোটদের জিনিস, এগুলো তো আপনারা পারবেনই, এগুলো এত ছোট জিনিস। আমার এই যে দেখেন যে এখানে ভাগের কাজ আগে করতে হবে, গুণ আর ভাগের মধ্যে ভাগের কাজ আগে, যদি ভাগ থাকে অবশ্যই ভাগের কাজ আগে করতে হবে। হ্যাঁ, 15কে 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, 15কে এখানেও 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। কিন্তু এইখানে আমরা কিন্তু 15কে 15 দিয়ে আগে ভাগ করব না, কারণ এক জায়গায় আছে এর, এক জায়গায় আছে গুণ। কিভাবে করব বলেন? এটার অ্যান্সারটা কি হবে? কি পারবেন? তাড়াতাড়ি বলেন। এইখানে 15কে 15 দিয়ে ভাগ করব, অ্যান্সার হবে 1 গুণন হচ্ছে উপরে থাকবে 15, কারণ ভাগের কাজ আগে। কিন্তু এইখানে কিসের কাজ আগে বলেন তো? এখানে অবশ্যই এর কাজ আগে, এর মানে গুণন। তার মানে 15 ভাগ 15 গুণন 15, 15কে 15 দিয়ে গুণ করলে হচ্ছে 225। তাহলে আমরা কি পাচ্ছি? এখন আমরা যেটা পাচ্ছি যে 1 গুণন 15, তার মানে উপরে আছে 15, এখানে ভাগটাকে গুণ করে দিলে আমাদের উল্টায় যাবে। তাহলে আমাদের কি আসে? এই 15 আর এই 15 যদি আমরা কেটে দেই, এখানে 15 থাকে, তার মানে 15 ভাগ 1 ভাগ 15 ইকুয়াল আসবে হচ্ছে 15 গুণন 15/1, মানে হচ্ছে 225, তাই না? 15 15 হচ্ছে 225 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা কি পেরেছেন আপনারা? এটা কি বুঝেছেন? তো আমাকে কমেন্টে জানান সবাই বুঝছেন কিনা, কমেন্ট করেন। এই অঙ্কটা আরেকবার আমি বুঝাই দিই তাহলে, হ্যাঁ? আচ্ছা, যারা যারা বুঝেন নাই তাদের জন্য বলে দেই যে 15 ভাগ 15 গুণন 15 ছিল, আর এখানে 15 ভাগ 15 এর 15 ছিল। আগে আমাকে বলেন, ভাগ আর গুণের মধ্যে কার আগে কাজ? ভাগের কাজ আগে। তাহলে 15কে 15 দিয়ে আগে আমি ভাগ করে নিব, তাহলে গুণন হচ্ছে 15। কিন্তু ভাগ আর এর মধ্যে কার আগে কাজ? এর কাজ আগে। তাহলে এখানে দিব 15 ভাগ 15 গুণন 15, মানে 225 করে নিব। ক্লিয়ার, বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা যেটা কাজ করতে পারি, অনেকভাবে করা যায়। এরপরে উপরে আছে 15, 1 গুণন 15 মানে তো 15, আর এই 15 আছে, আর এইটা ভাগটাকে গুণ করে দিলে 1/225 হবে। এই অবস্থা, কারণ ভাগটাকে গুণ করলে কি হয়? ভাগের জায়গায় যদি গুণ লিখি তাহলে 1/, হয়ে যায়, মানে উল্টে যায়, উল্টে যাওয়া মানে 1/, হয়ে যাওয়া সেটা। আচ্ছা, এইটাকে আমি যদি আরেকটু সিম্পলিফাই করে এখন লিখি যে 15
এইটা ভাগের নিচে যদি ভাগ থাকে, মানে নিচে ভাগ আকারে যদি 1/, ভাগ থাকে, তাহলে এই সংখ্যাটা উপরে চলে যায়, ইন্টু 225 উপরে যাইতে পারে, নিচে 15 আছে, 15 আর 15 কেটে দিলাম, 225 হলো অ্যান্সার। এভাবে করেও চিন্তা করা যেতে পারে। ক্লিয়ার? বুঝছি। তাহলে আমাদের এখানে মানে একটা বিষয় হচ্ছে ভাগের কাজ গুণের পরে, কিন্তু ভাগের কাজটার মানে ভাগের কাজের সরি গুণের আগেই কিন্তু আপনাকে ভাগের কাজ করতে হবে, কিন্তু তারও আগে করতে হবে এরের কাজ। এই বিষয়টা হচ্ছে এরকম, মানে এইখানে যখন ভাগ এবং এর আছে, নিচেরটার এরের কাজ আগে, আর এখানে ভাগ এবং গুণ আছে, এখানে ভাগের কাজ আগে। এটা হচ্ছে বিষয়। ক্লিয়ার? বুঝছি। এরের এরের বিষয়টা আসে কোথা থেকে? মনে করেন আহ, এরের বিষয়টা আসে যে অফ, মানে বাংলাতে ইংলিশে বলে হচ্ছে অফ। কিরকম? যে করিমের, হ্যাঁ, করিমের অংশের এত গুণ। করিম এর যে কথাটা বলতেছে, এই এর কথাটা থেকে আসে আর কি। এর মানে যদিও গুণ, মনে করেন করিমের দ্বিগুণ, মানে কি করিমের দ্বিগুণ, কিন্তু করিমের দ্বিগুণ যদি কথাটা লেখা থাকে, এই যে করিম যোগ এর মিলে হচ্ছে দ্বিগুণ, তার মানে করিম গুণন কিন্তু 2। হ্যাঁ, করিম দ্বিগুণ, করিম এর দ্বিগুণ মানে করিম ইন্টু 2। ঠিক আছে? করিম এর 2 গুণ, এরকম। হ্যাঁ, দুইটা অপারেটর এই কারণে, কারণ দুই দুই ভাবে করে রিপ্রেজেন্ট করা হয়, গুণ মানে তো নর্মালি গুণ, এই কারণে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এই যে এইরকম ভাগের ক্ষেত্রে আমি একটু ট্রিক শিখাই দেই আগে। একটা ট্রিক শিখাই দেই গুণ ভাগের ক্ষেত্রে বা যোগ বিয়োগের ক্ষেত্রে, আগে ভগ্নাংশের ক্ষেত্রে আমি কিছু ট্রিক শিখাই দিই। সরলীকরণে আর কোনো ট্রিক্স নাই। হ্যাঁ, আহ, কি বলছে, আমার খুব জানতে আগ্রহ, ভাগ থাকলে গুণ করার সময় উল্টে যায় কেন? আচ্ছা, একজন বলছে যে ভাগ থাকলে গুণ করার সময় উল্টে যায় কেন। এই বিষয়টা সহজভাবে চিন্তা করতে পারেন, যে আপনি এইভাবে করে চিন্তা করেন যে 20কে 4 দিয়ে ভাগ করলে কি 5 পাওয়া যায়, মানে 4 5 হচ্ছে 20। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে 20-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5। তার মানে কি 20 এর এর মানে কি গুণ না, এর 4 ভাগের 1 ভাগ, তাহলে কি উল্টে গেল না? এই যে এইভাবে কাটাকাটি করেও আপনি 5 পাবেন। বিষয়টা হচ্ছে এরকম, 20কে 4 দিয়ে ভাগ করা, এইটা কথার অর্থই হচ্ছে 20-এর 4 ভাগের 1 ভাগ করা, 20-এর 4 ভাগের 1 ভাগ করা। সেই জন্য ভাগ থাকলে গুণ করলে উল্টায় যায়, মানে আপনি যেটা ভাগ করতেছেন সেটাকে 4 ভাগের 1 ভাগ করলেন আপনি আর কি অ্যাকচুয়ালি, মানে 4 ভাগের 1 ভাগ, 20 এর এর মানে তো গুণ, ইন্টু হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এই জন্য গুণ থাকলে, ভাগ থাকলে আসলে গুণ হইলে উল্টায় যায়। কথাটা কি বুঝতে পেরেছেন? বিষয়টা হচ্ছে এরকম। ওকে, আমি আমি এখন আমি এখন যেই জিনিসটা বলবো, ভালো করে খেয়াল করেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে যে টাইবেটের 119 নম্বর অঙ্ক। দেখেন, খুবই ইন্টারেস্টিং অঙ্ক যেটা, সেটা হচ্ছে যে মনে করেন আপনার কখনো যদি এইরকম থাকে, মনে করেন 3 ভাগ হচ্ছে 5, আর এখানে আছে মনে করেন 6, এখানে আছে মনে করেন 5, এরকম আছে, এই মানটা কত হবে, এরকম যদি আপনাকে অ্যান্সার বের করতে হয়। খুব ইন্টারেস্টিং এটা। এটা এটা সুপার শর্টকাট, এটা অল টাইম মনে রাখবেন, এই শর্টকাটটা অল টাইম মনে রাখবেন। এটা যদি নর্মালি করতে চান, এটা নর্মালি করতে গেলে কি হবে, যে 5-এর 3, এটা তো ভাগ আছে 6-এর 5, তাহলে গুণটা যদি মানে ভাগটা যদি গুণ হয়ে যায়, তাহলে কি 6 উপরে যাবে, নিচে 5 আসবে। তার মানে আমার শেষ পর্যন্ত কি আসবে, কাটাকাটি একটাও যায় না, তার মানে নিচে আসবে উপরে আসবে 18, আর নিচে আসবে হচ্ছে 5-5-25, এরকম আসবে, তাই না? এই অ্যান্সারটা আসবে। কিন্তু এইটাকে যদি আপনি এক লাইনে করতে চান, তাহলে একটা সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে যে উপরেরটা এবং নিচেরটা একবারে সবচেয়ে উপরে যেটা আছে, আর এখানে ভগ্নাংশের সবচেয়ে নিচে যেটা আছে, এই দুটাকে গুণ করবেন। এই দুটাকে গুণ করে উপরে বসাবেন, এই যে 3 আর 6 গুণ করে হচ্ছে 18 উপরে বসালেন, আর মাঝখানে যে দুইটা আছে সেই দুটো গুণ করে নিচে বসাবেন, শেষ। এক, মানে সুপার শর্টকাটে এইভাবে করে করতে পারবেন। ক্লিয়ার? বুঝছেন? ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছেন? তাহলে এইটা হচ্ছে বেসিক নিয়ম।
বেসিক নিয়মে করতে গেলে এমসিকিউ এ করতে গেলে জীবন শেষ হয়ে যাবে, যে কোনো এমসিকিউ করতে গেলে। কিন্তু বেসিক নিয়ম বাদে আপনি যদি এই শর্টকাটটা অ্যাপ্লাই করেন তাহলে 2 সেকেন্ডে করতে পারবেন, কারণ একটা অঙ্কের মানে ছোট একটা পোর্শনে এই কাজটা করতে হয়। এইটুক কাজ করতে গেলে যদি আপনি 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় মানে শেষ করেন, তাহলে তো আসলে অঙ্ক করা যাবে না। ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে আপনারা বলেন দেখি, যে আমি যদি বলি যে আমি যদি একটা অঙ্ক বলি যে 7-এর 2 নিচে দিলাম 10-এর 3, বলেন অ্যান্সার কত? 7-এর 2 আর 10-এর 3, অ্যান্সার কত হবে? সবচেয়ে উপরেরটা আর সবচেয়ে নিচেরটা গুণ করে উপরে বসাবো, তাহলে 10 × 2 = 20 হচ্ছে, উপরে বসাবো। আর মাঝখানের যে দুইটা আছে সেই দুটো গুণ করে নিচে বসাবো, শেষ। এটাই হচ্ছে শর্টকাট। এর চেয়ে সহজ শর্টকাট আছে? ক্লিয়ার? বুঝেছেন? সবাই বুঝতে পেরেছেন? মজা পেয়েছেন? খুবই ইজি না শর্টকাটটা? আচ্ছা আচ্ছা, যদি যদি এমন থাকে যে মনে করেন 5 আছে, তাকে একটা ভাগ দিয়ে লেখা আছে মনে করেন 7-এর 2, মানে একটাতে মানে উপরে একটা আছে কিন্তু নিচে দুইটা আছে, তাহলে কি হবে? আচ্ছা বলেন তো, 5 মানে কি আসলে? আমি যদি কোনো একটা সংখ্যা 5 লিখি, 5 মানে কি 5/1 না? মানে কোনো কিছু লিখলে সেটার নিচে কি একটা 1 আছে, আমরা চিন্তা করতে পারি না? যে আহ, মানে কোনো কিছু যদি আমরা পূর্ণ সংখ্যা লিখি, তার নিচে কি একটা আমরা 1 চিন্তা করতে পারি? তাহলে এর নিচে আমি 1 চিন্তা করলাম। তাহলে এখন উপরেরটা নিচেরটা গুণ করব। ওই যে উপরেরটা নিচেরটা গুণ করলে 5×7 = 35, আর 1 আর 2 গুণ করলে হচ্ছে 2 আসবে। তার মানে 35/2। ক্লিয়ার? বুঝতেছি? আচ্ছা ঠিক আছে। এরপরে এরপরে আরো একটা ট্রিক্স দেখি, মানে ওই রকমই। মনে করেন উপরে আছে 10 আর নিচে আছে মনে করেন আহ 7-এর আচ্ছা, এটা তো করলাম। উপরে আছে 10/13, আর নিচে আছে একটা সংখ্যা মনে করেন আছে হচ্ছে 4 অথবা 5। নিচে যে সংখ্যাটা আছে সেটা মনে করেন আছে 5। তাহলে আমরা এটা কি করব? এটা মানে কত? আগের মতোই চিন্তা করেন। 5 মানে হচ্ছে 5-এর নিচে 1 আছে। এবার 10কে 1 দিয়ে গুণ করলে 10, আর 13 আর 5 গুণ করলে 5×13 হচ্ছে 65। তার মানে 10/65। ক্লিয়ার? বুঝা গেছে? মানে জাস্ট এইভাবে করে মনে রাখবো যে চারটা সংখ্যা বানাই নিব, চারটা সংখ্যা বানাই নিব, তারপরে উপরেরটা আর নিচেরটা গুণ করে উপরে বসবে, মাঝখানে দুইটা গুণ করে নিচে বসবে। এই যে দেখেন, উপরেরটা আর নিচেরটা গুণ করে উপরে বসছে, যে 10 আর 1 গুণ করলে 10, মাঝখানে 13 আর 5 আছে, 13 আর 5 গুণ করলে 65 নিচে বসছে। ক্লিয়ার? সবাই বুঝেছি? মানে যেই টাইপেরই আসুক না কেন, এখন থেকে পারবো না, মানে কোনো কিছু নিচে যদি আসে, এটা কিন্তু আপনাদের অনেক বেশি কাজে দিবে, অনেক বেশি কাজে দিবে। এটা এটা সেই জন্য খুবই ইম্পর্টেন্ট, একেবারে মাথার মধ্যে রেখে দিতে হবে যে হ্যাঁ, কখনো যাতে না ভুলে যান এটা। আচ্ছা, এখন তারপরে মনে করেন আপনার যদি এরপরে এরপরে ইয়ে আসে, এটা তো এরপরে আপনি কাটাকাটি করবেন। যেমন 10 আর 65 দুইটাই কি 5 দিয়ে ভাগ যায় না? যে 5 × 2 = 10, আর এখানে 5 × 5 3, 3×5 হচ্ছে 15, তার মানে 13-এর 2। এটা শেষ পর্যন্ত 13-এর 2ও আপনি লিখতে পারবেন। এটা তো বিষয় না, বিষয়টা কাটাকাটি করা, তো আপনি বুঝতেই পারছেন যে কাটাকাটি করা যাবে। 13-এর 2। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, পারা যাবে। তাহলে আপনাদের জন্য একটা করতে দেই, দেখি তো আপনারা পারেন কিনা। আপনারা প্রথম প্রথম যেটা একটা করবেন একটু আমাকে বলেন।
মনে করেন আপনাকে আমি দিলাম 9-এর 4 আর নিচে দিলাম হচ্ছে 11-এর 7, তাহলে এটার অ্যান্সারটা কত হবে? এটার আগে তাড়াতাড়ি অ্যান্সার দেন। অনেকে উল্টা লিখে ফেলতেছে, ব্যাপারটা কি এখনো পুরো ক্লিয়ার হয় নাই নাকি? এই জন্য উল্টা হচ্ছে? কেন উল্টা হচ্ছে কেন? উল্টা তো হওয়ার কথা না, একবারে উপরেরটা নিচেরটা গুণ করে উপরে বসাতে হবে। হ্যাঁ, 4 আর 11 গুণ করলে হচ্ছে 44 উপরে বসবে, আর মাঝখানে দুটো গুণ করে নিচে বসাতে হবে। 6 আর 9 গুণ করলে 6-9 হচ্ছে 7 আর 9 গুণ করলে 7-9 63 নিচে বসবে। তাহলে উপরে 44 নিচে 63, 63-র 44 আসবে। ক্লিয়ার? বুঝেছি? মানে কয়েকজনের ভুল হলো কেন? আচ্ছা, যদি ভুল হয়েই থাকে, এইবার এইবার ভুলটা সংশোধন করেন। এইবার আরেকটা দিচ্ছি, সবাই একটু সংশোধন করেন দেখি পারেন কিনা। মনে করেন আমি দিলাম যে উপরে দিলাম হচ্ছে 12, নিচে দিলাম হচ্ছে 5-এর 3, এটা মানে কত? 5/0 অমূলত কেন? 5/0 তো অমূলত না। ওকে, তাহলে কি করতে হবে এটা বলেন তো? এটা সবাই পারছেন? এইটা কিন্তু অনেকেই পেরেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখেন উপরে 12 আছে, একটা বড় ভাগ আছে, তারপরে 5-এ 3 দিয়ে ভাগ করতে বলেছে। তো এই যে বড় ভাগটার নিচে উপরে যে 12 একটা একটা সংখ্যা আছে, আমরা কি করব? 12-কে 12/1 আকারে চিন্তা করব। 12 মানে তো 12/1। তাহলে তারপরে উপরেরটা আর নিচেরটা গুণ করব। 12 আর 5 গুণ করলে 5-12 হচ্ছে 60। নিচে এই নিচে এই মাঝখানে যে দুইটা সংখ্যা আছে 1 আর 3 গুণ করলে হচ্ছে 3। তাহলে আমরা 60-কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে তো 20 আসবে। অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে কি 60/3 মানে 20 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছি? আর যদি এরপরও বুঝতে না পারেন সমস্যা নেই, এই ভিডিওটা আর 3-4 বার দেখবেন, তাহলে বুঝে যাবেন, সমস্যা নাই। আমার মনে হয় যে এরপরে আর বুঝালে এটা টাইম ওয়েস্ট হবে অনেকের জন্য, এই একই জিনিস বারবার বুঝালে। ওকে, তো এটা হলো সরলীকরণের মানে কিসের পদ্ধতি বলেন তো? এই ভাগ করার একটা পদ্ধতি। আচ্ছা, এখন আমি যদি বলি যোগের ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আহ, যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে তো আমরা মোটামুটি সবাই জানি। মনে করেন একটা পূর্ণ সংখ্যা আছে, তার সাথে যদি একটা ভগ্নাংশ সংখ্যা যদি যোগ করা হয়, একটা একটা পূর্ণ সংখ্যা আছে, তাকে যদি একটা ভগ্নাংশ সংখ্যা যোগ করা হয়, তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যোগের যে সিস্টেমটা দেখেন, এটা দুই প্রকারে আপনি করতে পারেন। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আগে আমি মাথায় মাথায় রাখি, মানে মাথায় রাখতে বলি। সেটা হচ্ছে এই যে আমরা যে ভগ্নাংশগুলো করতেছি, এই ভগ্নাংশগুলো কি কি টাইপের হতে পারে? এগুলো এগুলো কি কি টাইপের হইতে পারে? এগুলো কি প্রকৃত ভগ্নাংশ হতে পারে, তাই না? এগুলো হইতে পারে কি অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে। আবার এগুলো কি হতে পারে বলেন তো? মিশ্র ভগ্নাংশ হতে পারে, রাইট? তাহলে প্রকৃত হতে পারে, অপ্রকৃত হতে পারে, মিশ্রও হতে পারে। প্রকৃত ভগ্নাংশ মানে কোনগুলা? যেগুলোতে এই যে লব, আর উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা কি কি বলে? হর বলে। যেখানে লবের মানটা যেখানে লবের মানটা ছোট হরের চেয়ে, মানে উপরের মানটা ছোট নিচের মানটার চেয়ে, সেটাকে বলা হয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যেখানে লবের মানটার চেয়ে হরের মানটা হচ্ছে কি, লবের মান লবের মানটার চেয়ে হরের মানটা ছোট, মানে হরের মানটা এখানে এখানে যদি ছোট হয়, যেমন 4 উপরে আছে মনে করেন 7, তাহলে এখানে হরের মানটা ছোট, লবের মানটা বড়। এই লবের মানটা কি বড় আর হরের মানটা হচ্ছে ছোট, সেটাকে বলি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। সেটাতে কি থাকে? একটা পূর্ণ সংখ্যা আছে, তো এই পূর্ণ সংখ্যার সাথে আমি যদি প্রকৃত ভগ্নাংশ যোগ করি, পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ মিলেই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবং পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যখন যোগ করবেন,
সেটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশের মতো হয়। ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশকে মানে পূর্ণ সংখ্যাকে যখন আপনি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু সেটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো এখন কথাটা হচ্ছে যে মনে করেন আমি যদি বলি 5 পূর্ণ 3-এর 1, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে 5+3-এর 1। এইটা আগে বুঝতে হবে। আমরা যে বলি যে 5 পূর্ণ 3-এর 1, এই কথাটার অর্থ কি আসলে বলেন তো? এই কথাটার অর্থ কিন্তু 5+3-এর 1। মানে এই যে পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ মিলেই কিন্তু মিশ্র ভগ্নাংশ। মানে এইখানে মাথার মধ্যে রাখতে হবে এখানে যে পূর্ণ দেওয়া আছে, কিছু দেওয়া নাই মানে কিন্তু এখানে গুণ নাই। এটা কিন্তু এটা মানে হচ্ছে যোগ। মানে আপনি এভাবে করে চিন্তা করতে পারেন যে এইটা 3 হচ্ছে লসাগু, 3 আর এখানে কিছু নাই মানে 1 আছে, 3 আর 1-এর লসাগু 3, 3-কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, তাকে 5 দিয়ে গুণ করলে 15, 3-কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, তাকে 1 দিয়ে গুণ করলে 1, তার মানে 16/3। এটা যেমন এইভাবে করে করা যায়, এটার আরো একটা নিয়ম হচ্ছে কি, এই যে 5 × 3 করে তার সাথে 1 যোগ করা, 3×5 = 15, তার সাথে 1 যোগ করলে হয় 16, 16/3। কিন্তু এই সিস্টেমটা আসছেই আসলে এইখান থেকে, তাই না? এই সিস্টেমটা আসছেই আসলে এই জায়গাটা থেকে। এটা মাথায় রাখতে হবে। মানে আমরা এই যে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করে লব যোগ করি, তারপরে উপরে বসাই, আর নিচের হরটা নিচের হরেই থাকে। এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম জিনিস। এটা আগে বুঝতে হবে। ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? মানে আমরা যখন লিখি যে 10^5 এইটা মানেই কিন্তু 10+5-এর 2। এটা আগে বুঝতে হবে আপনাকে। এটা যদি না বুঝেন তাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাবেন আপনি, এটুক যদি না বুঝেন। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? মানে এই যে সমস্ত দেওয়া থাকে মানে হচ্ছে ওটার সাথে কিন্তু এটা যোগ থাকে। মানে একটা পূর্ণ সংখ্যার সাথে ওটা ওই ভগ্নাংশ সংখ্যাটা যোগ আছে। ওটা কিন্তু যোগ আকারেই আছে। ক্লিয়ার? বুঝেছেন? যেমন আমি যদি বলি 8 পূর্ণ 3-এর 2, এইটা ঠিকই আছে যে 3 × 8 = 24 আর 2 হচ্ছে 26/3, এটা ঠিকই আছে। কিন্তু এইটাও আপনাকে বুঝতে হবে যে এইটা মানে হচ্ছে 8+3-এর 2। আচ্ছা, এইটা যদি বুঝেন, এইটা বুঝলে একটা সুবিধা, সবচেয়ে মারাত্মক সুবিধাটা বলি আমি। মনে করেন আপনার আছে 8 পূর্ণ 3-এর 2, এর সাথে আপনাকে আমি যোগ করতে দিলাম মনে করি 2 পূর্ণ আচ্ছা 8 পূর্ণ, আচ্ছা আমি আরেকটু ইয়ে করি। মনে করেন আপনার কাছে 8 পূর্ণ 7-এর 2 এটা আছে, প্লাস আমি যোগ করতে দিলাম যে 2 পূর্ণ 14-এর 3 এটা যোগ করতে দিলাম। দেখেন আপনি কত তাড়াতাড়ি যোগ করতে পারবেন, এটা যদি বুঝেন কত তাড়াতাড়ি যোগ করতে পারবেন। এইটা মানে হচ্ছে 8 যোগ, আপনি বুঝেন ভালো করে মাথার মধ্যে নেন যে এটা মজার ব্যাপারটা দেখেন। আপনি যদি নর্মালি করতে চান তাহলে কিভাবে করতে হবে সেটা আগে আমি বলি। নর্মালি করতে চাইলে নর্মালি করতে চাইলে এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। হ্যাঁ, 7 8 56, 56 আর 2 যোগ করলে 58/7, প্লাস 14 2 × 28, 28 আর 3 যোগ করলে হচ্ছে 31, 31/14। এবার লসাগু করতে হবে, 14 লসাগু, 14-কে 7 দিয়ে ভাগ করলে 2, 58-কে 2 দিয়ে গুণ করলে 8 × 2 = 16, 8 × 2 = 16, আর হচ্ছে 5 × 2 = হচ্ছে 10, আর 1 = 11, 116, প্লাস আর এখানে এখানে আসলো মনে করেন হচ্ছে 31। তাহলে যোগ করে আসতেছে 147/14। এটাকে যদি আপনি আরো মিশ্র ভগ্নাংশে পরিণত করতে চান তাহলে ভগ্নাংশে পরিণত করতে হবে। সিস্টেমটা হবে এরকম যে 14-কে 14, আর এখানে 7 থাকে, কিছু নাই জন্য এখানে একটা শূন্য আসবে, তার মানে 10 পূর্ণ 14-এর 7। এই হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট? দেখেন তো 10 পূর্ণ 14-এর 7, এবং আমরা এটা আবার কাটাকাটিও করতে পারি। এটা কাটাকাটি করলে আমাদের 10 পূর্ণ 2-এর 1 আসবে আর কি, 10 পূর্ণ 2-এর 1 আসে, এই আর কি কাহিনীটা। আচ্ছা, এই তো কাহিনী। এটা কি বুঝেছি? মানে কেউ ইচ্ছা করলে 21/2, এটা কি বুঝেছি সবাই? ক্লিয়ার? ওকে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আমি যদি এইসব
আমি যদি আমি আমি যদি এই সব জিনিসগুলা স্কিপ করি, স্কিপ করে আমি যদি এইটা চিন্তা করি যে এইটা মানে তো হচ্ছে আট, আট যোগ এই যে 7-2 মানে হচ্ছে 8 যোগ 7-2, মানে এইটার সাথে 8-এর সাথে 7-2 প্লাস আছে, আর এইটা মানে হচ্ছে 7-এর সাথে এই 2-এর সাথে এইটা যোগ আকারে আছে, এগুলো যোগ আকারে আছে। এখন আমি পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে যোগ করলাম, 8 আর 2 যোগ করলাম পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে, তাহলে হলো 10 যোগ এই 7-2 আর এই 14-3 এগুলো আলাদা করে যোগ করলাম, যে 7 আর 14 লসাগু হচ্ছে 14, 14কে 7 দিয়ে ভাগ করলে 2, 2 দুগুণই হচ্ছে 4 প্লাস হচ্ছে 3। তাহলে দেখেন 10 প্লাস 14-7, মানে আলটিমেটলি কাটাকাটি করে 10, 10 যোগ 2-এর 1 আসলো। 10 যোগ 2-এর 1 মানেই কি 10 পূর্ণ 2-এর 1 না? কথা কি বুঝছেন কি বুঝেন নাই? এটা কি বুঝেছেন? মানে এই 8 পূর্ণ আছে, এই 2 পূর্ণ আছে, তাহলে 8 আর 2-এ করলাম 10, আর এই 7-2 আর 14-3 আমি আলাদা করে যোগ করলাম। ক্লিয়ার? সবাই কি বুঝেছি? সবাই কি বুঝেছি? মানে এই দুটো আলাদা করে যোগ করলাম, যে 7-2 আর 14-3 কিভাবে করে যোগ করতে হয়। অস্থির না? মানে এই জিনিসটা আবার বলতেছি, দেখেন আবার বলতেছি, খুবই খুবই কিন্তু চরম জিনিস একটা, যে আপনি আপনার যে এই জিনিসটা আছে যে এইভাবে করে যে প্রকৃত এই মিশ্র ভগ্নাংশ, মানে একটা এইরকম করে দুইটা মিশ্র ভগ্নাংশ আপনাকে কি করতে দিছে, আপনাকে মনে করেন মিশ্র ভগ্নাংশ দুইটা যোগ করতে দিছে, তাহলে আপনি জাস্ট এইভাবে করে চিন্তা করতে পারেন যে 8 পূর্ণ 7-2 মানে 8-এর সাথে 7-2 যোগ আকারে আছে, আবার 2 পূর্ণ 14-3 মানে 2-এর সাথে 14-3 যোগ আকারে আছে। তাহলে আমি আগে 8 আর 2 আগে যোগ করবো, 8 আর 2 যোগ করলে হচ্ছে 10 যোগ, এইবার 7-2 আর 14-3 আমি যোগ করবো, তাহলে 14 হচ্ছে লসাগু, 7 আর 14 লসাগু 14, 14কে 7 দিয়ে ভাগ করলে 2, 2 দুগুণে হচ্ছে 4, 14কে 14 দিয়ে ভাগ করলে 1, তার সাথে 3 গুণ করলে হচ্ছে 3, তার মানে 10 যোগ 14-7। এই তো 10 যোগ 14-7 মানে 10 পূর্ণ 14-7ও লিখা যাইতো, হ্যাঁ, কিন্তু এটা তো আবার কাটাকাটি যায় জন্য 10 পূর্ণ 2-এর 1 আর কি, 10.5। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় থাকলে সুবিধা হবে। ওকে, রাইট। আচ্ছা, এর পরের কাহিনী দেখেন, এর পরের কাহিনীটা হচ্ছে, এর পরের কাহিনীটা হচ্ছে যদি একটা পূর্ণ সংখ্যা থাকে, সেই পূর্ণ সংখ্যা থেকে আপনার যদি একটা প্রকৃত ভগ্নাংশ বিয়োগ করতে বলা হয়, প্রকৃত ভগ্নাংশ বিয়োগ করতে বলা হয়, হ্যাঁ, এইটারও কিন্তু ম্যাজিক আছে। প্লাসটা কই গেল? ওই যে বললাম 5 পূর্ণ 2-এর 1 মানেই 5, 5 যোগ 2-এর 1, এই 5 যোগ 2-এর 1কে 5 পূর্ণ 2-এর 1 লিখতে পারেন। ক্লিয়ার? বুঝা গেছে কি? মানে আপনি যেই কথা 5 পূর্ণ 2-এর 1, যেই কথা 5 যোগ 2-এর 1ও সেই কথাই, এই প্লাসটাকে আউট করে দিলে ওই সেম জিনিসই দাঁড়ায়। মানে আপনার যদি কোনোটা থাকে যে হ্যাঁ 10 পূর্ণ 7-3, এটা মানেই 10 যোগ 7-3, এইটা এইটা বুঝতে হবে, এইটাই বুঝাইলাম এতক্ষণ থেকে, প্লাসটা উঠে যাইতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে এই যে পূর্ণ সংখ্যা থেকে যদি একটা প্রকৃত ভগ্নাংশ বিয়োগ করেন তাহলে কিরকম ঘটনাটা ঘটে, যে এই যে দেখেন, যে মনে করেন আপনার কাছে আছে 15, সেইখান থেকে আপনি যদি 7-2 বিয়োগ করেন তাহলে কিরকম আসবে। এটা করার যেটা সিস্টেম, প্রকৃত ভগ্নাংশ যদি আপনি বিয়োগ করেন, আমাদের দাবি দাবি মানতে হবে, পড়তে হবে। আচ্ছা, ওকে, আপনি যদি বিয়োগ করেন যে 15 থেকে 7-2 যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, এটা সিস্টেমটা হচ্ছে 15 থেকে 7-2 যখন আপনি বিয়োগ করতেছেন তখন 15-এর আগের সংখ্যাটা এখানে লিখবেন, তারপরে একটা টান দিবেন, নিচে হর যেটা আছে হরই লিখবেন, এই হর থেকে লব বিয়োগ করে উপরে বসাবেন, এটাই হবে আপনার অ্যান্সার। কথা বুঝছেন কি বুঝেন নাই? এই শুনেন, কমেন্টে মানে অযথা অযথা নিজেরা নিজেরা গল্প সল্প করেন না, আমি কিন্তু ব্লক করে দিব, কমেন্ট আর করতে পারবেন না। তাহলে পড়াশোনার মধ্যে থাকেন, তাহলে কমেন্টটা করতে মানে তাহলে তাহলে ভালো হবে। আমি কি শিখাইলাম? আমি শিখাচ্ছি একটা, আপনি আপনারা নিজেরটা নিজে করতেছেন, তাহলে হইল? আমি কি বললাম? বললাম যে এই 15 থেকে মনে করেন যে একটা সংখ্যা থেকে একটা যদি প্রকৃত ভগ্নাংশ বিয়োগ করি তাহলে কি করব আমরা, যে যেই সংখ্যাটা থেকে বিয়োগ করতে, এটা নর্মাল নিয়ম কি,
নর্মাল নিয়ম তো এই যে আমি সেদিনই 3-এর স্টুডেন্টদেরকে পড়াইলাম, 4-এর স্টুডেন্টরাও পারে, এটা নর্মাল নিয়মটা পারে না। এই যে কিছু নাই মানে এখানে এক আছে, 7 আর 1-এর লসাগু হচ্ছে 7, 7কে 1 দিয়ে ভাগ করলে 7, তাকে 15 দিয়ে গুণ করতে হবে, 7 15 হচ্ছে 105, তাকে 2 বিয়োগ করলে তার মানে এটা আসবে হচ্ছে 103/7। এটাকে ভাগ করলে কি আসে, যে 7কে 7 এখানে আসে 3 3, তার মানে 4 সাথে হচ্ছে 28, 4 সাথে হচ্ছে 28, এখানে আসে 5। এই যে 14 যে 7-এর 5 অ্যান্সারটা আসলো এইখানে, এইটাকে আমি ম্যাজিক পদ্ধতিতে শিখাইলাম। এটা কি বুঝলেন আপনারা কিছু, নাকি না বুঝে শুধু এমনি এমনি করতেছেন কিছু, আমি বুঝি নাই। এই যে কাহিনীটা করলাম এতক্ষণ থেকে, এইটা করার সিস্টেমটা হচ্ছে একটা পূর্ণ থেকে একটা যদি মানে এই যে প্রকৃত ভগ্নাংশ বিয়োগ করেন, তাহলে যেই সংখ্যাটা থাকবে তার আগের সংখ্যাটা এখানে লিখবেন, এই হরটা হরে লিখবেন আর লবে লিখবেন, এই হর থেকে লব বিয়োগ করলে যা আসে সেটা উপরে লিখবেন, শেষ কাহিনী। ক্লিয়ার, বুঝা গেছে? কিভাবে এই যে মিশ্র ভগ্নাংশে এইভাবে রূপান্তর করতে হয়, ভাগ করে, ভাগ করে যেটা ভাগফল থাকবে সেটা পূর্ণ লিখবেন, আর ভাজকটা নিচে লিখবেন, ভাগশেষটা উপরে লিখবেন। এটাই হচ্ছে মিশ্র থেকে ওই যে অপ্রকৃত থেকে মিশ্রে আনার সিস্টেম। এরকমের আবার যদি থাকে 8 মাইনাস মনে করেন 3-এর 2, তাহলে কি হবে, এখানে লিখবো 7, উপরে লিখবো, নিচে লিখবো 3, উপরে লিখবো 1, কারণ 3 থেকে 2 বিয়োগ করলে 1 আসে। মানে এইটার চেয়ে 1 বিয়োগ করে এখানে লিখবো, নিচেরটা নিচে লিখবো, আর উপরে লিখবো লব আর হরের বিয়োগফলটা উপরে লিখবো। ক্লিয়ার, বুঝেছি? সবাই পারবো? মনে করেন আপনার কাছে আছে 20 বিয়োগ মনে করেন 5-এর 1, তাহলে কি করবেন, 20-এর জায়গায় লিখবেন 19, এখানে 5-এর জায়গায় 5, আর 5 থেকে 1 বিয়োগ করে উপরে বসাবেন। ক্লিয়ার, সবাই বুঝেছি? 100টা উদাহরণ দেওয়া যায়, তাই না? 98 বিয়োগ মনে করেন আপনার দেওয়া আছে 21-এর 15, তাহলে 98-এর আগের সংখ্যাটা অ্যান্সারে লিখতে হবে। 98-এর আগের সংখ্যাটা কত, 97, নিচে থাকবে 21, 21 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 6, তাহলে 97 15 21-এর 6। লেখা স্পষ্ট দেখা যাচ্ছে, সমস্যা নেই। আহ, শিলা আক্তার, শিলা আক্তার, ওই আপনার নেটের প্রবলেম, এই জন্য মনে হয় দেখা যাচ্ছে না। পড়ায় মনোযোগ দিলে এত কমেন্ট করার সময় কোথায় পান আমার বুঝে আসে না। আপনি, হ্যাঁ, এই যে আপনার যে বুঝে আসতেছে না, আপনি নিজেও কমেন্টে দেখতেছেন কেন এবং কমেন্ট করতেছেন কেন এবং নিজে কমেন্ট করতেছেন কেন, এগুলা তার চেয়ে এইভাবে করে করেন, কোনো কমেন্ট নাই শুধু পড়াশোনা, কোনো কমেন্ট নাই শুধু পড়াশোনা। একেবারে খুব জানতে কোনো ইচ্ছা হইলে কমেন্ট করতে পারেন, আমি যখন কোনো জিজ্ঞেস করব তখন আপনি কমেন্ট করতে পারেন, ঠিক আছে? করেন, সমস্যা নেই। যখন বলি যে ক্লিয়ার হয়েছেন কিনা লিখতে পারেন, নাও লিখতে পারেন, ইচ্ছা হলে নাও লিখতে পারেন, সমস্যা নেই। ওকে, ওকে, ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, এই হলো কাহিনী, এই হলো এই সরলীকরণের কাহিনী। সরলীকরণ সবাই পারি আমরা, সরলীকরণ না পারার কিচ্ছু নাই। আসেন, এইবার 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 আমরা করব হচ্ছে, এইবার আমাদের আমাদের সিস্টেমটা হচ্ছে যে আহ, ওই যে অঙ্কগুলা থাকে যে দুটি ক্রমিক সংখ্যার নির্ণয় করো, দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করো। এখানে বলছে যে দুটি ক্রমিক সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে 27, 27 হবে বর্গের অন্তর। আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে যে দুইটা ক্রমিক সংখ্যা বের করতে যে বলছে, এদের ছোট সংখ্যাটা, এই বর্গের অন্তরের এই ছোট সংখ্যাটা যেটা হয় সেটা হচ্ছে যেই অন্তরটা যেটা দেওয়া থাকে, এই এই অন্তরটা যেটা দেওয়া থাকে সেইটা থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 47 থেকে 1 বিয়োগ করলে হয় 46, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 23, 23 দ্বিগুণে 46। আর বড় সংখ্যাটা হবে তার সাথে 1 যোগ, মানে 23-এর সাথে 1 যোগ করলে হবে 24। এই এই হচ্ছে আমাদের দুইটা সংখ্যা, বুঝেছি? সুমাইয়া বলছে কোন বই দেখবো, আর এখন আমার পিডিএফ দেখতে পারেন। আর যারা এখন পর্যন্ত আমার ম্যাজিক ম্যাথ বই নেন নাই, আমার ম্যাজিক ম্যাথ বইটা যারা এখন পর্যন্ত নেন নাই তারা সেকেন্ড এডিশনের জন্য অপেক্ষা করতে পারেন। আর যারা নিয়েছেন তারা পিডিএফ দেখে, সেকেন্ড এডিশনের থেকেই আমি পিডিএফগুলো দিচ্ছি, তাই কোনো সমস্যা নাই।
ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এরকমের অঙ্ক, এটা দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর কত। আচ্ছা, ডান পাশে দেখা যায় না, আমার ভিডিওটা একটু অফ থাকুক। হ্যাঁ, তাদের বর্গের অন্তর 9। 9 হইলে তাহলে 9 মাইনাস 1/2 করলে ছোট সংখ্যাটা পাওয়া যাবে। 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4 আর 5 হবে অ্যান্সার। মানে যেই অন্তরটা দেওয়া থাকবে, এই বর্গের অন্তরটা যেটা দেওয়া থাকবে সেইটা থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা পাওয়া যাবে। তাহলে ছোটটা পাওয়া যাবে 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে ছোটটা হচ্ছে 4, যেহেতু ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, তাহলে বড়টা হবে 4 যোগ 1 মানে 5। ক্লিয়ার কিনা আমি একটু জানতে চাই, সবাই কি ক্লিয়ার? তাহলে এটা কি বোঝা গেছে? আবার বললাম তো, যে ক্রমিক যেটা সংখ্যা দেওয়া আছে সেটা থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে ছোট সংখ্যাটা পাওয়া যাবে। 2 দিয়ে ভাগ করে 1 দিয়ে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে, হ্যাঁ, না 3টি বলবে না। এই অঙ্ক দেওয়ার পিছনে কারণ আছে। এই অঙ্কটা থাকে কেন? এই অঙ্কটা ক্লাস 7-এর বোর্ড বইয়ের অঙ্ক। এটা এই অঙ্কটা এতবার আসে কেন? আসার পিছনে কারণ কি? এটা হচ্ছে ট্রিক্স আর কি, এটা ট্রিক্সের কারণেই আসে। কিরকম ট্রিক্স আমি বলতেছি। আচ্ছা, এখানে বড় সংখ্যাটা চেয়েছে, আগে ছোট সংখ্যাটা বের করি। আমি বড় সংখ্যাটার কথা বলতেছি না, অ্যাকচুয়ালি বড় সংখ্যাটা বের করা হচ্ছে কি, এই সংখ্যাটার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, ওইটা করলে বড় সংখ্যাটা পাওয়া যাবে। কিন্তু তারপরও যদি একটাই শিখেন আপনারা, যে 199 বিয়োগ 1/2, এটাই হচ্ছে ছোট সংখ্যা আমি বললাম। তাহলে 198কে 2 দিয়ে ভাগ করলে হয় 99, তাহলে বড় সংখ্যাটা হবে 99 যোগ 1 মানে 100। এইভাবেও চিন্তা করা যায়। আবার আরেকভাবে চিন্তা করা যায়, সেটা হচ্ছে বড় সংখ্যাটা পেতে চাইলে যোগ 1/2, মানে 199কে 1 যোগ করলে হচ্ছে 200, 200কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 100, তাহলে বড় সংখ্যাটা পাওয়া যায়। আর 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাওয়া যায়। ক্লিয়ার? বুঝেছি? ওকে। এখন না, যেটা বলছে যে 2 দিয়ে ভাগ করতাম, 3টা সংখ্যা থাকলে 3 দিয়ে ভাগ করতাম কিনা, অ্যান্সার ওটা নয়। আচ্ছা, এখানে কি বলেছে, যে অন্তর হচ্ছে 49, ছোট সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তাহলে 49 বিয়োগ 1 ভাগ হচ্ছে 2, তার মানে 48/2 মানে 24 হবে ছোট সংখ্যাটা। আমি বলছি ছোট সংখ্যাটা পেতে হইলে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে এখানে হচ্ছে 24 হচ্ছে অ্যান্সার। তার মানে বড় সংখ্যাটা হইল 25, ছোট সংখ্যাটা 24, বড় সংখ্যাটা হচ্ছে 25। আচ্ছা, এইটার বেসিক নিয়মটা কি? লিখিত নিয়ম। লিখিত নিয়মটা বলি। লিখিত নিয়মটা আমি আমি যদি বলি, তাহলে লিখিত নিয়মটা হচ্ছে এরকম, যে ক্রমিক সংখ্যা যেহেতু পরপর 2টা সংখ্যা, ধরি ধরি ছোট সংখ্যাটি, আমি ধরি ছোট সংখ্যাটি, ধরি ছোট সংখ্যাটি হচ্ছে ক। হ্যাঁ, অতএব বড় সংখ্যাটি কি হবে? যেহেতু ক্রমিক সংখ্যা, তাহলে ক এর সাথে 1 যোগ হবে বড় সংখ্যাটা। এটা লিখিত নিয়ম। হ্যাঁ, প্রশ্ন মতে কি বলেছে, যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তার মানে এই বড় সংখ্যাটার যদি আমরা বর্গ করি আর ছোট সংখ্যাটার যদি বর্গ করি, এই দুইটা বর্গের অন্তর, এই যে ছোট সংখ্যাটা যদি আমরা বর্গ করি তাহলে কি ক এর উপরে স্কোয়ার, বড় সংখ্যাটা যদি বর্গ করি তাহলে কি ক প্লাস 1-এর উপরে স্কোয়ার। এই দুটার যে বর্গের অন্তর, সেইটা মানটা মনে করেন আপনার দেয়া আছে, এই মানটা মনে করেন আপনার দেওয়া আছে, এই মানটা দেয়া আছে আপনার। তাহলে চিন্তা করে দেখেন যে এখানে দেওয়া আছে মনে করেন 49 দেয়া আছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপারটা কি খেয়াল করেন। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, এইখানে ক প্লাস 1 আছে, এখানে ক আছে। এটাকে আমরা যদি চিন্তা করি এ, এটাকে চিন্তা করি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এইভাবে চিন্তা করা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে যদি আমরা বলি এ প্লাস বি, মানে ক প্লাস 1 প্লাস হচ্ছে বি, মানে হচ্ছে এটা, আর ইন্টু এ মাইনাস বি, ক প্লাস 1 মাইনাস হচ্ছে ক, এইটা সমান হচ্ছে 49। এইভাবে করা যায়। আবার কেউ যদি ক প্লাস 1-এর উপর হোল স্কোয়ার করে, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটাও করা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, ক আর ক যোগ করলে হয় 2ক, 2ক যোগ 1, আর এখানে ক থেকে ক বিয়োগ করলে হচ্ছে কি 0, আর এখানে 1 আছে, কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে তো ওই সংখ্যাটাই থাকে, তাহলে 2ক সমান এইটা। তাহলে ক সমান কি দাঁড়াচ্ছে দেখেন, এটা দেখেন, তাহলে 2ক ইকুয়াল কি দাঁড়াচ্ছে 49 মাইনাস 1, আর এখান থেকে ক ইকুয়াল কি দাঁড়াচ্ছে বলেন তো 49 মাইনাস 1/2। তার মানে এই কটাকে কি আমি ধরছিলাম বলেন তো, ছোট সংখ্যাটা। এই ছোট সংখ্যার মানটা তাহলে কি দাঁড়াইলো 49, মানে এই যে বর্গের অন্তরটা যেটা দেওয়া থাকবে সেটা থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে করে আসলে আমাদেরকে রিটেনে অঙ্কটা করতে হয়। এইখান থেকে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করি,
যে ছোট সংখ্যাটার মানটা হচ্ছে বর্গের অন্তর যেটা দেওয়া থাকবে -1 ভাগ হচ্ছে 2। কথাটা কি বোঝা গেছে? মানে কোথা থেকে অ্যাপ্লাই করি, কথাটা কি বোঝা গেছে? যে ওই যে বর্গের অন্তরটা দেওয়া থাকবে সেটা থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আসলে আমাদের সংখ্যাটা পাওয়া যাবে। এটাই হচ্ছে রিটেন নিয়ম। অর্থাৎ 49 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 48 ভাগ 2 মানে 24। এই জন্য ছোট সংখ্যাটা হচ্ছে 24। এটাই হচ্ছে রিটেন নিয়ম। আমরা শর্টকাটে কিভাবে করতেছি, ছোট সংখ্যাটা হচ্ছে যেই বর্গের অন্তর দেওয়া থাকবে তার থেকে 1 বিয়োগ ভাগ হচ্ছে 2। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, আগের নিয়মটা তো ভালো লাগবে, আগের নিয়মটা শর্টকাট না ভাই রে ভাই, শর্টকাট তো ভালো লাগে নাকি? শর্টকাট দেখলেই ভালো লাগে, তাই না? আর কোনো কি আছে জীবনে? আচ্ছা, ঠিক আছে। ওকে। ওকে, এখন আমরা আমরা যেই কাজটা করব, যে আপনাদেরকে এরকম, আচ্ছা আমি এটা আরেকটু ভিডিওটা অফ করি, নাহলে এই পাশে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আরেকজন ভিডিও অন করছে, উফ, তো জ্বালাতন। শাহিন আলম, ভিডিও অফ করেন। ওকে, দেখেন, দেখেন, আমরা আমরা যদি এটা বলি যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 30, বড়টি এবং ছোটটির বিয়োগফল হচ্ছে আহ, হলে বিয়োগফল যদি 2 হলে ছোট সংখ্যাটি কত? আচ্ছা, এখন এই এই ধরনের যখন অঙ্ক আসবে, এই ধরনের অঙ্ক যখন আসবে, আপনারা 2-3 নিয়মে করতে পারেন, মানে যেইটা ইচ্ছে সেই নিয়মে করতে পারেন। 3টা ক্রমিক সংখ্যা মানে কি, পরপর 3টা সংখ্যা আছে। আচ্ছা, 3টা ক্রমিক সংখ্যার যোগফল 30, বড়টি এবং ছোটটির বিয়োগফল 2 হলে সংখ্যাটি কত? এটা তো বলারই দরকার নেই। শুনেন, আপনাকে আমি আগে ট্রিক্স বলি। যদি মানে ক্রমিক সংখ্যা যদি থাকে, বর্গের অন্তর মানে বর্গ করে অন্তর করা, অন্তর মানে বিয়োগফল। রেজা বলছে যে বর্গের অন্তর কি একটু বোঝান। বর্গের অন্তর মানে বর্গ করবেন, এই বর্গ মানে ওই যে যেটা বড় সংখ্যাটা আছে বড় সংখ্যার বর্গ করবেন এবং ছোট সংখ্যার বর্গ করবেন, এটা হচ্ছে বর্গ। আর অন্তর মানে হচ্ছে বিয়োগফল, ওই বর্গ দুইটার মানে বর্গ করে বিয়োগফল করা, সেটাই হচ্ছে বর্গের অন্তর। আমি তো পিডিএফ দিছি আপনাদের প্র্যাকটিস করার জন্য, ওই পিডিএফটা, পিডিএফ এর কিন্তু মানে আপনাদেরকে ওইটা ওইটা দিছি কেন, পিডিএফ দিছি এই কারণে যে আমি এইখান থেকে যেগুলো করাবো সব টাইপের অঙ্ক করাই দিব। আপনাদেরকে মাথায় রাখেন যে পিডিএফটা দেওয়া হচ্ছে, আপনারা ওইখান থেকে প্র্যাকটিস করবেন, তার মানে ওইখানে না যে পিডিএফ এর যতগুলো অঙ্ক আছে সবগুলো আমি এখানে করাই দিব। হ্যাঁ, টাইপটা করাই দিব, বাকি অঙ্কগুলো আপনি প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিস করে যখন আপনি কোনো কিছুকে পারবেন না, আপনার একটা কি থাকবে, প্রবলেম প্রবলেম খাতা থাকবে, একটা প্রবলেম খাতা তৈরি করবেন। প্রবলেম খাতা তৈরি করবেন, সেই প্রবলেম খাতাতে যত প্রকারের সমস্যাগুলো আছে সেটা লেখা শুরু করবেন এক এক করে। সেটা কিসের, আপনার এখন আমাদের কি চলতেছে বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যার সমস্যাগুলো লেখা শুরু করবেন। এরপরে চলবে হচ্ছে শতকরা, শতকরার সমস্যাগুলো লিখবেন। প্রতি 14 দিন অন্তর অন্তর, 14 থেকে 15 দিন অন্তর অন্তর আমি কি করব, একটা সলভ ক্লাস নিব সেই জুমে। এইটা ওইটা শুধু হবে জুমে সলভ ক্লাস। ওই জুমের সলভ ক্লাসটা কাদের সলভ ক্লাস, আমি নিজে কোনো অঙ্ক করব না, আপনাদের যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো নিয়ে আমি আসলে অঙ্ক করা শুরু করব। আপনাদের যে সমস্যাগুলো থাকবে, আপনাদের সমস্যাগুলো নিয়ে আমি আসলে ওইটা সমাধানটা করব। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, পিডিএফ ইয়ার মধ্যেই দেওয়া আছে। আর যে কোনো জিনিস আমি বলি, এই গ্রুপের মধ্যে একটা ফিচার্ড অপশন আছে, দয়া করে ফিচার্ড অপশনে গিয়ে ক্লিক করবেন। এই ফিচার্ড অপশনে ক্লিক করে, অথবা কারো কারো ইয়াতে অ্যানাউন্সমেন্ট থাকতে পারে, এই ফিচার্ড বা অ্যানাউন্সমেন্টে যে ক্লিক করে আপনি যাবতীয় আপডেট জিনিসগুলো পাবেন। যেমন ওখানে কি দেওয়া আছে, ওখানে পিডিএফ দেওয়া আছে,
ওখানে যে পিডিএফ কিভাবে করে ডাউনলোড করে, ওই যে ক্রোম ব্রাউজারে যে ডাউনলোডটা করতে হবে ওটাও লিখে দেওয়া আছে। আর যদি কেউ একান্তই না পারে, তাই আমি ইমেজ ফাইলও দিয়েছি। অনেকেই আছে যে আমি পিডিএফ ফাইল ডাউনলোড করতেই পারবো না, এমন হইছে। এর আগের ব্যাচেও আমাদের কিছু ছিল যারা কিছুই পারে না, হ্যাঁ, মানে ওই পিডিএফ ফাইলও ডাউনলোড করতে পারে না, এটা নিয়ে বহুত ভেজাল। আমি ওদের জন্য ইমেজ ফাইল দিছি, ইমেজ ধরে ধরে পড়বেন। হ্যাঁ, যাদের পিডিএফ কোনো প্রকারে আমার মানে ওনারা ওনারা অনেকেই আছেন যে কোনো প্রকারেই ওনাদের পিডিএফ ডাউনলোড হবে না, তাদের জন্য ইমেজ ফাইলটা আছে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। এখানে অনেকগুলো কোশ্চেন আসছে, কোশ্চেনগুলোর অ্যান্সারটা দিয়ে রাখি। এক নাম্বার হচ্ছে এক্সাম কবে হবে। প্রতিটা টপিক শেষ হওয়ার 3 দিনের মধ্যে একটা এক্সাম হবে। এটা আমি এক্সামের ডিটেলসটা ওখানে দিয়ে দিব যে এক্সাম কিভাবে করে দিতে হবে। যেমন আজকে এই টপিকটা শেষ হবে, মানে এই প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার, যেমন বাস্তব সংখ্যা শেষ হবে, বাস্তব সংখ্যার এক্সাম হয়ে যাবে 3 দিনের মধ্যে। তারপরে হবে শতকরা শেষ হবে, শতকরা এক্সাম হবে 3 দিনের মধ্যে। পরীক্ষাগুলো এইভাবে করে হবে। কিভাবে হবে? আমার আমার ওয়েবসাইটে হবে। হ্যাঁ, কিভাবে হবে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি, বা ওয়েবসাইটে ডিরেক্টলিও আমি বলে দিতে পারি কিভাবে করে হবে। গেল। সেকেন্ড কথা হচ্ছে যে আরেকটা কোশ্চেন আসছে কি, স্যার দ্বিতীয় এডিশন, স্যার 10 দিন পর পর না, 10 দিন পর পর সলভ ক্লাস নিলে শিখাই যাবে না, এই কোর্স 6 মাস হয়ে যাবে তাহলে। এটা ইম্পসিবল, 10 দিন পর পর পসিবল না। আচ্ছা শুনেন, এর পরের কাহিনীটা আমি বলি যে আমার সেকেন্ড এডিশন বইটা কবে আসবে। সেকেন্ড এডিশন বইটা মোটামুটি জুলাই মাসের, আমরা মানে মোটামুটি 5-এর মধ্যে, 5 তারিখের মধ্যে, 2-3 তারিখেও আসতে পারে, তাহলে 5 তারিখের মধ্যে আমাদের আসবে। এটাতে সিগনিফিক্যান্ট চেঞ্জ আছে যে কিছু আমাদের যেমন রিসেন্ট যেগুলো পরীক্ষা হয়েছে প্রাইমারির এক্সাম, হ্যাঁ, প্রাইমারি বলেন, বিসিএস বলেন, বিসিএস যে 44 বিসিএস হলো, এগুলো সলভ দেয়া আছে, 1 নম্বর কথা। সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে যে এইখানে বীজগণিতে একটা ব্যাপক চেঞ্জ আসছে কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে, যেগুলো যেগুলো বেশি বেশি জিনিসগুলো দরকার আছে, সেটা বীজগণিতে কিছু চেঞ্জ আসছে। আর থার্ড হচ্ছে এইটাতে মানসিক দক্ষতা অ্যাড করা হয়েছে, মেন্টাল অ্যাবিলিটিটা অ্যাড করা হয়েছে, মেন্টাল অ্যাবিলিটিটা অ্যাড করা হয়েছে। তো এর ফলে এর আগে যারা বইটা কিনেছেন 320 থেকে 380 টাকা দিয়ে, তাদেরকে আরো 100 টাকা, যেহেতু মেন্টাল অ্যাবিলিটির জন্য আমাদের পেজ সংখ্যা অনেক বেড়ে গেছে আরো, তাই তাদেরকে 420 থেকে 480 টাকার মধ্যে বইটা কিনতে হবে। যে 320 দিয়ে কিনছেন যেখান থেকে, ওকে 420 দিয়ে কিনতে হবে, মানে 100 টাকা দাম বেড়েছে এর ফলে, মানে ফার্স্ট এডিশনে। আচ্ছা, যারা ফার্স্ট এডিশন কিনেছে তাদের কি সেকেন্ড এডিশন কিনতে হবে? অ্যান্সার হচ্ছে আমার কাছে পড়লে না কিনলেও কোনো সমস্যা নাই, কারণ আমি সেকেন্ড এডিশনের প্রত্যেকটার পিডিএফ গুলো দিয়ে দিব। আমি তো বললামই পিডিএফটা দিয়ে দিব। কথাটা কি বুঝে গেছি? মানে ব্যাপারটা হচ্ছে সেকেন্ড এডিশনের মোটামুটি ফাইনালাইজ পিডিএফটাই আমি আপনাদেরকে দিব, এই যে আমি যে পিডিএফটা দিচ্ছি। তো আপনারা যদি মোটামুটি যারা ফার্স্ট এডিশন কিনেছেন তার সাথে সাথে এই পিডিএফটা মিলাই পড়তে পারেন, আর কোনো কিছু লাগবে না। আর যারা কিনতে চান কিনতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারা ওই যে পিডিএফটা আমি যেটা দিয়ে দিব এটার সাথে মিলাই পড়লেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আচ্ছা, আর যারা মনে করেন লাইব্রেরিতে পাবেন না, তারা আমার কাছ থেকে কিভাবে পাবেন, যেহেতু আপনারা আমার কাছে স্পেশাল স্টুডেন্ট, আমার কাছে কিভাবে পাবেন সেটা আমি জানাই দেবো। হ্যাঁ, আমার কাছ থেকে আমি মনে করেন আপনাদের জন্য সিগনেচার মেরে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আপনাদের ইয়ে দিয়ে অটোগ্রাফ দিয়ে দিলাম আপনাদেরকে। এটা কিভাবে পাবেন এটাও আমি জানাই দেবো, নি সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এই এই পর্যন্ত হচ্ছে কথা, মানে যতগুলো কথা বলার ছিল এটাই। ওকে, আচ্ছা, এখানে দেখেন প্রথম যেই কথাটা, এখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে ক্রমিক সংখ্যার যে এই সংক্রান্ত অঙ্কগুলো আছে, এইটা আমি গড়েও পড়াবো, গড় যখন করব তখনও আমি বলবো। যখন ক্রমিক সংখ্যার, যখন 3টা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকবে বা 5টার দেয়া থাকবে, সবসময় মনে রাখবেন ওই 3 দিয়ে, মানে বিজোড় সংখ্যক যদি থাকে, সেই বিজোড় সংখ্যকটা দিয়ে যদি আপনি ভাগ দিয়ে দেন, মানে 3টা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে 30, ভাগ দিলে কত হয়? 10। সবসময় মাঝখানের সংখ্যাটা পাবেন, তাহলে মাঝখানের সংখ্যাটা, তার মানে 10 হচ্ছে মাঝখানের সংখ্যা। তাহলে তার আগের সংখ্যাটা 9, তারপরের সংখ্যাটা হচ্ছে 11। বলছে যে ছোট সংখ্যাটি কত, তার মানে অ্যান্সারটা হবে 9। ক্লিয়ার? বুঝে গেছে? এটার অ্যান্সার হবে 9। আচ্ছা, এক সংখ্যক ক্রমিক সংখ্যার বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? আচ্ছা, এটা এটা একটু এটা একটু মুখস্থ রাখেন আপনারা।
যে যদি আপনাদের কখনো দেওয়া থাকে যে এন সংখ্যক, এটা সাধারণত দেওয়া থাকে এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার মানে যোগফল কত, এটা ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলেছে জন্য যে এইখানকার কোশ্চেন তা নয়, এটা মূলত হচ্ছে ধারার কোশ্চেন। এটা মূলত কিসের কোশ্চেন বলেন তো? ধারার কোশ্চেন। মনে করেন আপনাকে আপনাকে কেউ যদি বলে যে 1+3+5+7, হ্যাঁ, এরকম করে করে ডট ডট বললো যে 10টি সংখ্যার যোগফল কত, 10টি সংখ্যার যোগফল কত, এইভাবে বললো, তাহলে আপনার অ্যান্সার হবে 10-এর উপর স্কোয়ার, মানে জয়টা সংখ্যা বলবে তার উপর স্কোয়ার, মানে এটার স্কোয়ার করলে হবে হচ্ছে 100। এটা আমি ধারার মধ্যে শেখাবো। মানে যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা থাকে, এই যে বিজোড় সংখ্যা না এগুলো, বিজোড় স্বাভাবিক সংখ্যার যদি যোগফল থাকে, জয়টা সংখ্যা যোগ করবেন তার স্কোয়ার হবে অ্যান্সার। যদি এনটি সংখ্যা থাকতো তাহলে হয়তো এন স্কোয়ার। হ্যাঁ, এটা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, এই যে প্রথম পি সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত, অ্যান্সার হবে পি স্কোয়ার। মানে পি সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফলই হচ্ছে পি স্কোয়ার। মানে এই জিনিসটা এর আগে যেটা বললাম, এন সংখ্যক হইলে এন স্কোয়ার। এই যে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত, 10টা যদি থাকে তাহলে 10-এর উপর স্কোয়ার, মানে 100 হবে, তাই না? যতটা বলবে বিজোড় স্বাভাবিক সংখ্যা ততর উপর স্কোয়ার হয়। তবে এটা আমরা ইয়ের সময় শিখবো। আচ্ছা, এই যে যেমন দেখেন বলছে যে তিনটা, এই 177 বলছে যে তিনটি ধারাবাহিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 177। তাহলে এই 177কে যেহেতু তিনটির কথা বলেছে, তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে মাঝেরটা পাবো, সবসময় মাঝেরটা পাবো যেহেতু তিনটা বলছে। তাহলে আমরা পাচ্ছি 3×5 = 15, 2×7, 3×9 হচ্ছে 27, তারপর 59 হচ্ছে মাঝেরটা। 59 যদি মাঝেরটা হয় তাহলে মধ্যম সংখ্যাটাই তো বের করতে বলছে, তাহলে 59ই হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? আর এটার রিটেন লিখিত নিয়ম কি? এটা ধরেন যে এটাই যদি আমি লিখিত নিয়মে করি, লিখিত নিয়ম যদি করি, তাহলে এমন হতে পারে যে প্রথম সংখ্যাটাকে ধরলাম ক, দ্বিতীয় সংখ্যাটাকে ধরবো যেহেতু বিজোড়, তাহলে ক এর সাথে কি আবার 2 যোগ হবে না? তৃতীয় সংখ্যাটা কি হবে? ক এর সাথে 4 যোগ হবে। ক্লিয়ার? বুঝা গেছে? মানে একটা বিজোড় সংখ্যা, মনে করেন 5 একটা বিজোড় সংখ্যা, এর পরের বিজোড় সংখ্যা কি 5-এর সাথে কত যোগ হবে? 5-এর সাথে 2 যোগ হবে, 7 হবে। তারপরের সংখ্যাটা কি হবে? 5-এর সাথে 4 যোগ হবে, 9 হবে। ক্লিয়ার? বুঝছেন কি? মানে আমি লিখিতটা বলতেছি, লিখিত নিয়মটা কি হবে, এটা যদি লিখিত নিয়মের কথা বলি তাহলে কি হবে? লিখিত নিয়মটা কি হবে? লিখিত নিয়মটা হচ্ছে যে এই যে বিজোড়, একটা যদি বিজোড় হয়, যেমন 5 একটা বিজোড় সংখ্যা, তারপরের বিজোড়টা কি 7 না? তারপরের বিজোড়টা কি 9 না? 5-এর পরে 7, তারপরে তো 9। তাহলে প্রথমটা যদি 5 হয়, 5-এর সাথে 2 যোগ করলে একটা বিজোড় আসবে, 1 যোগ করলে তো 6, ওটা তো জোড়, তাই 2 যোগ করতে হবে। তারপরে কি 3 যোগ করলে তো 8 হয়, 4 যোগ করলে 9, তারপরেরটা কি 4 যোগ হবে, তার মানে একটা ক হলে কি বুঝি নাই? এটা কি বুঝি নাই আমরা এখনো? এটা কি বুঝছি? আমি যে এই কথাটা বলতেছি, কথা কি বুঝি নাই আমি এখনো? যে এই যে ক আছে, প্রথম সংখ্যাটা হচ্ছে ক, তারপরের বিজোড় সংখ্যাটা হচ্ছে ক+2, এটা কি বুঝি নাই? তারপরের সংখ্যাটা যে ক+4, এটা কি বুঝি নাই? এটা বুঝি নাই? বুঝছি? আচ্ছা, ঠিক আছে। এই যে এইভাবে করে বুঝাইলাম যে মনে করেন একটা বিজোড় সংখ্যা 9 আছে, তাহলে 9-এর পরের বিজোড়টা তো 11, তারপরের বিজোড়টা কত? 13। এই 9-এর সাথে 2 যোগ করলে 11 হয়, 9-এর সাথে 4 যোগ করলে 13 হয়, তাই না? এই বিষয়টা, তার মানে আমরা বলতে পারি যে এই তিনটার যোগফল তাহলে ক+2+4 মিলে কত হয়? 177। তাহলে দেখেন 3 ক আর এখানে ক ক ক মিলে হচ্ছে 3 ক, আর 2 আর 4 মিলে হচ্ছে 6, ইকুয়াল হচ্ছে 177। তাহলে 3 ক সমান কত আসে? 177 বিয়োগ হচ্ছে 6। তার মানে 3 ক সমান 177 বিয়োগ 6 করলে 171। তাহলে ক সমান 171কে 3 দিয়ে ভাগ, তাহলে 3×5 হচ্ছে 15, 2 1, 3×7 হচ্ছে 21। তার মানে 57 হচ্ছে প্রথম সংখ্যাটা, তাই না? এই যে ক হচ্ছে প্রথম সংখ্যাটা 57, ক+2 হচ্ছে মধ্যম সংখ্যাটা 59, আর ক+4 হচ্ছে তারপরের সংখ্যাটা 61। এই জন্য 57, 59, 61 তিনটা, কিন্তু মধ্যম সংখ্যাটা চেয়েছে, তার মানে 59 হবে অ্যান্সার। এটাকে আমি শর্টকাট যেটা বললাম, শর্টকাটটা মনে রাখবেন। শর্টকাটটা হচ্ছে মধ্যম সংখ্যা পেতে চাইলে এইখানে ক্রমিক সংখ্যাগুলোর যে যোগফলটা দেওয়া থাকবে
সেইটাকে কি দিয়ে ভাগ করবেন বলেন তো? এখানে জয়টা সংখ্যা দেওয়া থাকবে, তিনটা সংখ্যা, তিনটা ধারাবাহিক সংখ্যা, 3 দিয়ে ভাগ করবেন, তাহলে মধ্যম সংখ্যাটা পেয়ে যাবেন 59। এটাই হচ্ছে মধ্যম সংখ্যা। তার আগের সংখ্যাটা পেতে চাইলে হচ্ছে 57, তার পরের সংখ্যাটা পেতে চাইলে 61। যেহেতু বিজোড় সংখ্যা, বিজোড় ধারাবাহিক সংখ্যা। ক্লিয়ার? বুঝেছি? শর্টকাট হচ্ছে যত সংখ্যা থাকবে ততকে এটা দিয়ে ভাগ করব। মিথুন বিনতে মি- মিথুন বিনতে মাহবুব, আপনি বলছেন যে ক+2 কেন আসলো? আমি তো এইটা জিনিসই এখানে বুঝাইলাম যে একটা জোড় সংখ্যা, এই যে বিজোড় সংখ্যা লিখলে তার পরের বিজোড় সংখ্যাটা কত যোগ করলে পাবেন, এক যোগ করলে পাবেন নাকি দুই যোগ করলে পাবেন, এটা বুঝেন নাই? এটা তো 9, 9-এর পরে কি এক যোগ করলে তো 10 হয়, এটা তো জোড় হয়ে যাবে। 9-এর সাথে 2 যোগ করলে 11 হয়। তাহলে এটাকে যদি ক চিন্তা করেন তাহলে এটা ক+2 না? এটা বুঝেন নাই? এটা ওই 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 ক+2 করলে কি জোড় হলো? ক+2 করলে তো বিজোড়ই হলো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। ওকে। আর শর্টকাটের বিষয়টা হচ্ছে মিডিল সংখ্যাটা এটা। তাহলে যেহেতু তিনটা ধারাবাহিক বিজোড় সংখ্যা, যেমন যেমন আমি যদি বলি যে তিনটা ধারাবাহিক বিজোড় সংখ্যা, আপনি চিন্তা করেন যে 3, 5, 7 আছে। আপনি যদি মিডিলের সংখ্যাটা 5 বের করে ফেলতে পারেন, তাহলে কি তার আগের বিজোড় সংখ্যাটা আর পরের বিজোড় সংখ্যাটা বের করতে পারবেন না? এর চেয়ে 2 কম হচ্ছে আগের বিজোড়টা, এর চেয়ে 2 বেশি হচ্ছে পরের বিজোড়টা, সেই রকম। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। রাইট। এই শর্টকাটটা অনেক কাজের শর্টকাট আর কি। যেমন 5টি বলছে, বলেন তো? 5টি বলছে, দেখেন 5টি ক্রমিক সংখ্যার, এটা কিন্তু ক্রমিক সংখ্যা বলছে, এটা জোড়ো না বিজোড় না, এক এক করে। তাহলে 100 যদি হয়, তাহলে 100কে 5 দিয়ে যদি আপনি ভাগ করেন মিডিল সংখ্যাটা পাবেন। 100কে 5 দিয়ে ভাগ করলে কত? 20। 20 হচ্ছে মিডিলের সংখ্যা। তাহলে 20 যদি মিডিলের সংখ্যা হয়, তাহলে সবগুলো সংখ্যা আমি যদি চিন্তা করি, 20 আছে মিডিলে, তাহলে তারপরে আছে 21 আর 22, তার আগে আছে তার মানে 19 আর হচ্ছে 18। তার মানে প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা যেটা আছে, এই দুটার গুণফল চাইছে। 18 আর 22-এর গুণফল কত? 8 দ্বিগুণে 16, 8 দ্বিগুণে 16 আর একে 17, 2 2, তার মানে 6 9 3, 396 হবে অ্যান্সার। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বোঝা গেল? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি কি বুঝাইলাম বুঝলেন? কিছু বুঝছেন? যে এই এই যে 100 যে আছে, যেহেতু 5টি ক্রমিক সংখ্যা আছে, 100কে 5 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে বলেন তো? 20 পাওয়া যাবে। এই 20টা হবে হচ্ছে মিডিল সংখ্যাটা। মিডিল সংখ্যাটা হচ্ছে 20। মিডিল সংখ্যাটা 20। ওয়াও টাইপের শর্টকাট এটা। তা মিডিল টাইপের সংখ্যা 20, তাহলে এগুলো তো ক্রমিক সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যার মিডিলেরটা 20, তাহলে কি মোট তো 5টা সংখ্যা, তার মাঝখানে একটা সংখ্যা হচ্ছে 20। তার মানে তার আগে দুটো সংখ্যা আছে, পরের দুটো সংখ্যা আছে। তার মানে আগের দুটো সংখ্যা 18 আর 19, পরের দুটো সংখ্যা হচ্ছে 21 আর 22। তাহলে সেক্ষেত্রে বলছে যে প্রথম আর শেষ, এই যে প্রথম আর শেষ সংখ্যার গুণফল কত ওই ক্রমিক সংখ্যাগুলোর। তার মানে 18 আর 22 গুণ করলে কি হবে? 18 আর 22 গুণ করলে 396 আসে। ক্লিয়ার? বুঝেছি? হাফিজ বলছে যে 18 58 59 60 হবে না। এর আগের অঙ্কটাতে 58 59 60 কেমনে হবে? 59টা ছিল বিজোড়, তার আগের বিজোড়টা তো আর 58 না, তার আগের বিজোড়টা 57। আর 60 তো আর বিজোড় নেই, 61 হচ্ছে বিজোড়, সেই জন্য এই দুটা হবে। এটাই। না, এইটাতে তো আর জোর বিজোড়ের কাহিনী নাই, এখানে তো জোর বিজোড় কিছু বলেনি, ক্রমিক সংখ্যা বলেছে, সেই জন্য। ওকে, ঠিক আছে।
আচ্ছা, এখানে 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 চেক করেন, এখানে দেখেন, সবাই খেয়াল করেন, এখানে বলেছে যে এক্স ও ওয়াই উভয়ই যদি বিজোড় হলে নিচের কোনটি জোড় সংখ্যা। আপনি ইচ্ছা মতো দেখেন, আপনি কি করবেন দেখেন, আপনি ইচ্ছা মতো একটা সংখ্যা ধরে নেবেন, যে বিজোড় সংখ্যা দুইটা ধরে নেবেন, আপনার কাছে মনে হইলে 1 আর 3 ধরি, অথবা 3 আর 5 ধরি, অথবা 5 আর 7 ধরি, যেইটা ইচ্ছা, মনে করেন 5 আর 7 আপনি ধরলেন, বিজোড় সংখ্যা আপনি একটা ধরে ফেললেন। ধরে ফেলে আপনি একটু চিন্তা করেন তো, এক্স এর মানকে 5 ধরলেন আর ওয়াই এর মানকে মনে করেন 7 ধরলেন, তাহলে বলেন তো 5 আর 7 যোগ করলে কি হয়? 5 আর 7 যোগ করলে কত হয়? 12 হয়। এটা নিচের কোনটি হবে? নিচের উভয় যদি বিজোড় হয় তাহলে নিচের কোনটি অবশ্যই নিচের কোনটি জোড় হবে। তাহলে বলেন তো এক্স প্লাস ওয়াই, তাহলে 5 আর 7 যোগ করলে কি এটা কি জোড় হয় না বিজোড় হয়? বলেন, 5 আর 7 যোগ করলে হচ্ছে 12, তাহলে কি জোড় নাকি বিজোড় হইলো? বলেন। তাহলে কি কি হইলো? আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ার? মানে হ্যাঁ, 5 আর 7 যোগ করলে 12 হয়, তাহলে 12টা কি বিজোড় না জোড়? 12 একটা জোড় সংখ্যা, এটা তো জোড় সংখ্যাই চাইছে, তার মানে কটাই অ্যান্সার। আপনি দেখেন 5 আর 7 যদি আপনি গুণ করেন, তাহলে 5 আর 7 গুণ করলে হয় 35, 35ও তো একটা বিজোড় সংখ্যা, তার মানে এটা তো হবে না। আমাদেরকে বলছে কোনটি জোড় সংখ্যা। হ্যাঁ, তাহলে আবার বলছি xy+4, xy+4, এক্স ওয়াই মানে কি, এক্স আর ওয়াই গুণ করলেন, 5 আর 7 গুণ করেন, 5 সাথে হচ্ছে 35+4, তাহলে 35 আর 4 যোগ করলে কি হয়? 39 হয়। 39ও তো একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা গুণ করলে তো আসলে বিজোড় সংখ্যাই আসতেছে, আমার তো লাগবে জোড় সংখ্যা। x+y+1, x+y মানে কি আসে? x+y মানে 12 আসে, 12 সাথে 1 যোগ করলে 13 আসে, এটা তো আবার বিজোড়, তারপর আমার লাগবে তো জোড়, তার মানে জোড় শুধু হইছে ক নাম্বারে, ক্লিয়ার? বুঝেছি। জোড় শুধু হইছে কোথায় বলেন তো? 5 আর মনে করেন যে একটাকে আপনি যখন জোড় আর জোড় এই দুটাই যেহেতু বিজোড়, বিজোড় যোগ করলেই আসলে আমাদের জোড় হবে, ক্লিয়ার? আপনি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই ধরতে পারেন, আপনি চিন্তা করতে পারেন এটা 1, এটা 11, হ্যাঁ, 1 আর 11 যোগ করলেও 12, এটা চিন্তা করেন 1, এটা 9, 1 আর 9 যোগ করলেও 10, মানে জোরই হচ্ছে আর কি যোগ করলে, ক্লিয়ার? বুঝছেন? বুঝেছেন কিনা একটু জানান আমাকে। আচ্ছা, এবার বলছে যে পি আর কিউ বিজোড় সংখ্যা হলে, বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা? নিচের কোন রাশিটা কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা বলছে যে কোনটা জোড় সংখ্যা, নিচের কোনটা জোড় সংখ্যা? আল্লাহু আকবার। সবুজ বলছে বুঝি নাই, কারা কারা বুঝেন নাই, কারা কারা এর আগের অঙ্কটা কারা কারা বুঝেন নাই, কারা কারা বুঝছেন? আচ্ছা, এইটা অঙ্ক এখন বলেন, এইটা অঙ্ক দিয়েই আমি বোঝা যাবে নিচের কোনটা জোড় সংখ্যা। একই কথাই, পি আর কিউ যদি বিজোড় হয়, আপনি যে কোনো পি আর কিউ এর মান বসায় দেন, দুইটা বিজোড় সংখ্যা যে কোনো বসান, বিজোড় সংখ্যা মনে করেন একটা একটা আপনি নিলেন 3 আর একটা নিলেন 7, তাহলে 3 আর 7 যোগ করলে কত? এই যে 3 যোগ 7 যোগ 1, 3 আর 7 যোগ করলে 10, 10-এর সাথে 1 যোগ করলে 11, তাহলে সেটা কি জোড় সংখ্যা হবে? আমার চাইছে তো জোড় সংখ্যা, আমার লাগবে হচ্ছে জোড় সংখ্যা, কিন্তু হয়ে গেল বিজোড় সংখ্যা, তাহলে হইল না। তাহলে জোড় সংখ্যা হইতে হইলে 3 আর 7 যোগ করলে কিন্তু 10 হয়, খ নাম্বারটা কিন্তু হচ্ছে একটা জোড় সংখ্যা, ক্লিয়ার? 4টা ক্রমিক সংখ্যার একটা উদাহরণ প্লিজ। ক্রমিক সংখ্যার উদাহরণ গড়ে যে পাবেন, এখানে আর দেখাবো না। ক্রমিক সংখ্যার উদাহরণ গড়ে পাবেন, গড়ে। নিগার সুলতানা 4টার আছে, মানে 6টার আছে, ওইটা ওখানে ওখানে পাবেন আর কি, সমস্যা নাই। এইখানে খালি ধারণা দিলাম আর কি। ওকে, এর আগেরটা আপনি যে কোনো অঙ্কই, এন আর পি দুটো অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে বিজোড়, বিজোড় সংখ্যা, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, নিচের কিন্তু অবশ্যই যুগ্ম হবে, যুগ্ম মানে জোড় সংখ্যা। তাহলে পি আর কিউ যদি বিজোড় হয়, ওই যে মানে এন আর পি যদি বিজোড় হয়, তাহলে এন প্লাস পি অবশ্যই কি হবে? জোড় হবে, তাই না? একটু আগে আমরা হিসাব করলাম যে যে কোনো আমি যদি দুটো ধরে নিই, যে এটা 1 ধরলাম আর এটা মনে করেন 7 ধরলাম বা 9 ধরলাম, 1 আর 9 যোগ করলেও 10 হয়, তাহলে দুটো যোগ করলে 10 হবে, এই আর কি। একই অঙ্ক, একইটাই বারবার করে ঘুরে ফিরে আসছে। এইটার কি কাহিনী, এটা একটু চেঞ্জ দেখেন। এম এন, হ্যাঁ, বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?
এম আর এন যদি বিজোড় হয় তাহলে এম গুণন এন, আপনি মনে করেন একটাকে ধরে নেন 5, আরেকটাকে ধরে নেন 7, তাহলে 5 আর 7 গুণ করলে 5 সাথে 35, তাহলে 35 তো আর বিজোড় না, আমার লাগবে 35 তো আর জোড় না, আমার লাগবে জোড়। তাহলে এই যে এম আর এন গুণ করলে 35 সাথে 1 যোগ করলে কিন্তু 36 হয়ে যায়, তার মানে এটাই কিন্তু জোড় হয়ে যাবে, তার মানে খ নাম্বারটাই অ্যান্সার। বুঝেছেন? এটা 35-এর সাথে 2 যোগ করলে তো 37 হয়, সেটা তো আবার বিজোড় হবে। 35-এর সাথে 4 যোগ করলে তো 39 হয়, এটা তো আবার বিজোড় হয়ে যাবে। তার মানে আমাদের অ্যান্সার হবে খ নাম্বারটা। ক্লিয়ার? বুঝেছি? সবাই ক্লিয়ার? বুঝে গেছেন? ধুমধাম ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখেন কোনটি এই টাইপ, আমি তো বলছিলাম যে এই টাইপের কোশ্চেন কিন্তু কোথায় আসবে, আইবিএ যখন কোশ্চেন করবে। এন একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না, মানে জোড় সংখ্যা অবশ্যই হবে না। এন জোড় হইলে এন এর স্কোয়ার, কোনো কিছুর বর্গ, মনে করেন যে এন একটা সংখ্যা, মনে করেন 6, তাহলে 6-এর বর্গ যদি আপনি করেন 6 গুণন 6 মানে 36, 36ও তো একটা জোড় সংখ্যা, তার মানে এইটা অ্যান্সার না, কারণ জোর হতে পারে না, নিচের কোনটি জোর হতে পারে না সেটা আমার লাগবে। আচ্ছা, এন এর মান আমি একটা মান ধরে নিলাম, যেহেতু জোড় সংখ্যা বলছে 6 ধরে নিলাম। আচ্ছা, 6 দুগুণে হচ্ছে 12, 12-এর সাথে 2 যোগ করলে 14, এটাও তো জোড় সংখ্যা, এটাও অ্যান্সার না। তাহলে এইটা, আচ্ছা খ নাম্বারে চলে যাই। n+2, n+2 মানে কত? তাহলে 6 আর 2 যোগ করলে 8, 8 গুণন 5 মানে 40, 5 8 40, এটাও তো জোর, তার মানে এটাও হতে পারে না, কারণ জোর হতে পারে না বলছে। এইবার হচ্ছে এন এর মান যদি 6 আর 7 গুণ করলে 6, 6 সাথে হচ্ছে 42, 42-এর সাথে যদি আমি 3 যোগ করি, এটা অ্যান্সার আসবে হচ্ছে 45, তার মানে অ্যান্সার হবে ঘ নাম্বারটা। অ্যান্সার হবে ঘ নাম্বারটা। কথা কি বুঝা গেছে? এটা কি বুঝা গেছে? সবাই কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? মানে যে কোনো একটা মান আপনি ধরে নেন, এন যে জোড় সংখ্যা এটা একটা আপনি ধরে নেন, জোর কি একটা 2 ধরে নিলেন, এন এর মান 2 মনে করেন, তাহলে 2-এর স্কোয়ার করলে 4 হয়, 2-এর স্কোয়ার করলে 4, সেটাও তো জোর, কিন্তু জোর হতে পারে না বলছে, তবে এটা অ্যান্সার নয়। তারপরে কি 2 × 2, মানে এন এর মান তো 2 ধরছি আমরা, 2 × 2 মানে 4, 4 আর 2 যোগ করলে 6, এটাও জোর, এটাও হইতে পারলো না। এন এর মান 2 হইলে 2 2 যা 4, 4 4কে 4 দিয়ে গুণ করলে 4 5 20, এটাও তো জোর, এটাও হইলো না। কিন্তু 7 দুগুণে 14, 14 আর সাথে মিলে হচ্ছে 17, তার মানে এটা কিন্তু জোর নাই, এটা কিন্তু বিজোড়, একমাত্র এটাই হচ্ছে বিজোড়, তার মানে জোর হতে এটা পারে না। আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝা গেছে। আচ্ছা, এইবার এবার 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 একটা কোশ্চেন দেখেন আপনারা, এই কোশ্চেনটা কি বলেছে যে ইফ এক্স ইজ অ্যান নেগেটিভ অড ইন্টিজার, আমি ইন্টিজার মানে কি বলছিলাম, পূর্ণ সংখ্যা, অড মানে কি, অড মানে হচ্ছে বিজোড়, বিজোড় পূর্ণ সংখ্যা, ওয়াই ইজ অ্যান পজিটিভ ইভেন ইন্টিজার, মানে একটা হচ্ছে নেগেটিভ অড ইন্টিজার আর একটা হচ্ছে পজিটিভ ইভেন ইন্টিজার, মানে একটা ঋণাত্মক বিজোড় সংখ্যা আর একটা হচ্ছে ধনাত্মক জোড় সংখ্যা, দেন এক্স ওয়াই মাস্ট বি। তাহলে দেখেন এক্স আর ওয়াই যদি আমরা গুণ করি, দেখেন একটা যদি ধনাত্মক হয় আরেকটা যদি ঋণাত্মক হয়, তাহলে ধনাত্মক আর ঋণাত্মক গুণ করলে কি পাওয়া যায়, প্লাস আর মাইনাস গুণ করলে কি পাওয়া যায়, মাইনাস পাওয়া যায়, তার মানে অবশ্যই ঋণাত্মক পাওয়া যাবে। এক নাম্বার হচ্ছে নেগেটিভ সংখ্যা, যেটা পাওয়া যাবে সেটা নেগেটিভ সংখ্যা, তাই না? আর একটা আছে অড নাম্বার, একটা ইভেন নাম্বার, মানে একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা, জোড় আর বিজোড় গুণ করলে, আপনি জোড় আর বিজোড় গুণ করলে কিন্তু সবসময় জোড় সংখ্যা পাওয়া যায়, যেমন 4 একটা জোড়, 2 3 একটা বিজোড়, 4 আর 3 গুণ করলে 12, একটা বিজোড় জোড় সংখ্যা পাওয়া যায়, তার মানে ঋণাত্মক আমার জোড় সংখ্যা পাওয়া যাবে, তার মানে অ্যান্সার হবে অড অ্যান্ড, মানে সরি ইভেন মানে হচ্ছে জোড়, জোড় পাওয়া যাবে, অ্যান্ড হচ্ছে নেগেটিভ সংখ্যা পাওয়া যাবে, তারপরে ক নাম্বারটা অ্যান্সার হবে, ইভেন অ্যান্ড নেগেটিভ, মানে ক নাম্বারটা অ্যান্সার হবে। কথাটা কি বোঝা গেছে?
মানে বাংলাতে আমি বলি ইভেনের বাংলা কিন্তু জোর, আর অডের বাংলা হচ্ছে বিজোড়। এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ তো আপনারা বুঝেনি। ও আচ্ছা, এখানে তো বাংলাও দেওয়া আছে, এই যে জোর ঋণাত্মক। তাহলে এখন চিন্তা করেন যে হ্যাঁ, আপনি একও ধরতে পারেন। আপনি মনে করেন যে বিজোড় একটা চিন্তা করলেন যে বিজোড় ঋণাত্মক সংখ্যা, বলছে যে বিজোড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেটাকে -1 ধরলেন। আচ্ছা, ওয়াই হচ্ছে ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা, তো আপনি +2 ধরলেন, তাহলে এটা জোড় ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্স ওয়াই মাস্ট বি, তার মানে এই দুটো গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, আর 2 আর 1 গুণ করলে হচ্ছে 2। তার মানে একটা জোড় সংখ্যা পাওয়া গেল এবং ঋণাত্মক সংখ্যা পাওয়া গেল, জোড় ও ঋণাত্মক সংখ্যা পাওয়া গেল। ক্লিয়ার, বুঝে গেছে? আচ্ছা, ওকে। আচ্ছা, বর্গমূলটা আমরা লাস্টে ইয়ার জন্য রাখি, এটা সংখ্যার জন্য না। এইবার খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা করি। হ্যাঁ, এইবার হচ্ছে অঙ্কের স্থান বিনিময় করলে এইটা এইটা কিন্তু অস্থির টাইপ একটা। এই টাইপটা আমি যে এত সুন্দর করে আপনার মাথায় ঢুকবে এবং এত ইম্পর্টেন্ট টাইপটা আপনার এত সুন্দর মাথায় ঢুকবে, এরপরে এই অঙ্ক দেখলে আপনি বলবেন আসো খেলা হবে, একবারে পুরা খেলা হবে। ঠিক আছে, একবারে পুরাপুরি স্থান বিনিময়ের অঙ্ক। এবার দেখেন, স্থান বিনিময়ের যে অঙ্ক আছে, স্থান বিনিময়ের অঙ্কর একটা মজার যে টাইপটা, এটা সব সময় মাথায় রাখবেন। মনে করেন, ধরেন একটা এই যে সংখ্যাটা আছে, ভালো করে দেখেন। মনে করেন 82 একটা সংখ্যা আছে। আপনি এই সংখ্যাটাকে যদি উল্টায় দেন, এই সংখ্যাটাকে যদি আপনি উল্টায় দেন, তাহলে এটা কি হয়ে যাবে, 28 হয়ে যাবে না? এই যে মানে 8-এর জায়গায় 2 লিখলেন, 2-এর জায়গায় 8 লিখলেন, 28 হয়ে যাবে। এই যে সংখ্যাটার যে পার্থক্যটা আছে, এই সংখ্যাটা যে পাইলেন আপনি, এই দুইটা সংখ্যার যে পার্থক্য, এই সংখ্যাটার পার্থক্য কত? 12 থেকে 8 বিয়োগ করলে 4, হাতে থাকলে 1, 3, তার মানে 54 হচ্ছে পার্থক্য। এই যে পার্থক্যটা যে পাইলেন, মানে স্থান বিনিময় করলে এটাকে বলে স্থান বিনিময় করা, মানে এককের স্থানে দশক গেছে, দশকের স্থানে একক আসছে। স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায়, সেই সংখ্যাটা আগের সংখ্যার চেয়ে কত বেশি এরকম দেওয়া থাকতে পারে। স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় আগের সংখ্যার চেয়ে কত কম সেটা দেওয়া থাকতে পারে। অথবা স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় তাদের মধ্যে যে পার্থক্যটা দেওয়া আছে, সেই পার্থক্যটা, হ্যাঁ, সেই পার্থক্যটা সেই পার্থক্যটা মানে যদি মানটা দেওয়া থাকে, তাহলে একটা অস্থির নিয়ম আপনাদের শেখাবো। অস্থির নিয়মটা আমার ম্যাজিক ম্যাথ বইয়ে দেওয়া আছে। এই ম্যাজিক ম্যাথ বইটা শুনেন, একটা খালি নিয়ম মনে রাখবেন, একটা জিনিস নিয়ম। সেটা কি, ওই যে ওই যে সংখ্যাদ্বয়ের যে পার্থক্য, এই যে মানে অঙ্কগুলা যে থাকবে, এই অঙ্কদ্বয়ের যে পার্থক্যটা হবে, এই অঙ্কদ্বয়ের যে পার্থক্যটা হবে, সেই পার্থক্যটা হবে হচ্ছে ওই সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্যগুলা হবে। সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে সংখ্যার পার্থক্য, সংখ্যার পার্থক্য ভাগ 9। আপনি বলবেন যে এটা কি পড়াইলাম, এটা তো কিছু বুঝলাম না। এইটাই হচ্ছে মারাত্মক জিনিস, সংখ্যার পার্থক্য ভাগ 9। সংখ্যার পার্থক্য মানে কি, স্থান বিনিময় করলে যেই সংখ্যাটা পাওয়া যায় সেটা আগের চেয়ে কত বেশি, মনে করেন বলা থাকতে পারে কত বেশি, অথবা বলা থাকতে পারে কত কম, অথবা বলা থাকতে পারে আগের সংখ্যাটা স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া গেল দুইটার পার্থক্য দেওয়া আছে, এটাকে 9 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটার অঙ্ক দুইটার পার্থক্য পাওয়া যাবে। এই কথার অর্থ কি দেখেন, মারাত্মক কথাটার অর্থটা কি। যেমন দেখেন, এখানে কোশ্চেনটা আগে দেখেন, এই কোশ্চেনটা আগে দেখেন যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে পূর্বাপেক্ষা 54 বেশি পাওয়া যায়। 54, এই 54 বেশি পাওয়া যায়, এই কথাটার অর্থ মানে হচ্ছে পূর্বেরটা আর আগেরটার পার্থক্য হচ্ছে 54। অঙ্ক দুইটার মধ্যে পার্থক্য কত, যেই সংখ্যাটা আছে সংখ্যাটির অঙ্ক দুইটার পার্থক্য কত? অ্যান্সার হচ্ছে 54কে আপনি 9 দিয়ে ভাগ করেন, তাহলে কত পাওয়া যাবে? 6 9 54। এটা জাস্ট অ্যান্সার হচ্ছে 6। অ্যান্সার হচ্ছে 6। এখন আগে শর্টকাটটা বুঝেন। আপনাদের যদি লিখিত নিয়ম দরকার হয় আমি করে দিব, তার জন্য শর্টকাটটা মিস করিয়েন না। আমার কোশ্চেন, আমার 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 মানে রিকোয়েস্ট হচ্ছে এইটা, মানে অনেকেই একটা জিনিস শিখতে চায়, এই কথাটা বলতে দেওয়ার জন্য মানে আমার সবচেয়ে কষ্টটাই লাগে এই জায়গায় যে আমি শর্টকাটটা বলতেছি এইটা ভুলে যায়। যেমন দেখেন, এখানে দেখেন, এই যে 2 অঙ্কদ্বয়ের একটি সংখ্যা অপর সংখ্যার সাথে স্থান বিনিময় করলে যে পূর্বাপেক্ষা 63 বেশি, তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য কত? 63কে 9 দিয়ে ভাগ করব, 6 9 63। কেন হবে আমি রিটেন প্রসেস বলে দিব, সমস্যা নাই, এত টেনশন করার কিছু নেই। এটাই কিন্তু এইবারকার প্রাইমারি পরীক্ষায় আসছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল। এটার অ্যান্সার হবে 6।
আচ্ছা, এইবার দেখেন 2 অঙ্ক বিশিষ্ট স্থান পরিবর্তন করলে 27 হয়। 27কে 9 দিয়ে ভাগ করব, অঙ্কদ্বয়ের পার্থক্য চাইছে, অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে 3। ঠিক আছে, এইবার এই আপনারা মনে হচ্ছে যে ডিরেক্টলি এই অঙ্কই কি আসবে না, এইবার দেখেন আসল খেলা। এইবার দেখবেন হচ্ছে মজার বিষয়টা। মজার বিষয়টা দেখেন, এই মজার বিষয়টা ভালো করে বুঝে নেন। এখানে দেখেন, এখানে হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 9। অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 9। তার মানে এইখানে যে সংখ্যাটা চাইছে সেই সংখ্যাটার অঙ্ক দুইটা যোগ করলে 9 হবে। 3 আর 4 যোগ করলে 7, 6 আর 7 যোগ করলে 13, 4 আর 5 যোগ করলে 9। তার মানে এখানে 2 আর 3 যোগ করলে 5, মানে একটাই 9 হচ্ছে। 4 আর 5 যোগ করলে 9। এটা আর অন্য কিছু দেখারই কিছু নাই। কথাটা কি বোঝা গেছে? এটা আর অন্য কিছু দেখারই কিছু নাই। এটা জাস্ট আমাদের যেটা জাস্ট আমাদের হচ্ছে এটা 54 হবে অ্যান্সার। ক্লিয়ার? এটা তো আর দেখানোর কিছু নাই। আচ্ছা আচ্ছা, এইটা দেখেন, এইবার দেখেন খেলাটা। এবার খেলাটা আপনি দেখবেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে সংখ্যাটা হচ্ছে অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণ। সংখ্যাটির সাথে 27 যোগ করলে স্থান পরিবর্তন হয়। আপনি আমাকে বলেন, যেহেতু 27 যোগ করলে স্থান পরিবর্তন হয়, 27কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি সংখ্যাটা পাবো কত? 3 9 27 না? এই এই 3টা, এইটাই কি ওই সংখ্যাটার অঙ্কদ্বয়ের পার্থক্য? ভালো করে বুঝেন। এই 3, এই কমেন্ট করেন না তো, এত কষ্ট করে শিখাচ্ছি হাল্লা, এরা এরা কমেন্ট করে করে না শিখে কমেন্ট করতেছে আজ। এরা ভালো করে শিখেন এইটা। এই যে এইখানে যে 3টা পাইলাম, এই যে অঙ্কদ্বয়ের এই যে সংখ্যাটি এত যোগ করলে স্থান বিনিময় করে, তার মানে স্থান বিনিময় করে মানে কি, ওই যে স্থান বিনিময় করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 27 আর কি। 27কে 9 দিয়ে ভাগ করলে অঙ্কদ্বয়ের পার্থক্য পাওয়া যাবে, মানে যেই সংখ্যাটা আছে তাদের অঙ্কদ্বয়ের পার্থক্য। এখন সংখ্যাটা জানতে চাইছে। এখন দেখুন তো, এই দুটার অঙ্কের পার্থক্য হচ্ছে 5। এইটা থেকে এটা বিয়োগ করলে আসে 3, এটা থেকে এটা বিয়োগ করলে আসে 6, এটা থেকে এটা বিয়োগ করলে আসবে 1। আমার অঙ্কদ্বয়ের পার্থক্য তো 3 হওয়ার কথা, তার মানে এইটাই হচ্ছে অ্যান্সার। তার মানে খ হবে অ্যান্সার। কথা কি বুঝা গেছে? কথা বুঝছেন কি বুঝেন নাই আমাকে বলেন। কথা কি বুঝা গেছে? যেহেতু 27 যোগ করলে স্থান পরিবর্তন হয় অঙ্কদ্বয়, তার মানে কি যেই সংখ্যাটা হবে তাদের অঙ্কদ্বয়ের পার্থক্য হবে 27/9 মানে 3। তাহলে এখানে কোন সংখ্যাটার অঙ্কদ্বয়ের পার্থক্য 3? একটু চেক করে দেখেন কোনটার পার্থক্য হচ্ছে 3। অ্যান্সার হচ্ছে খ নাম্বারে, সেজন্য খ নাম্বারটা হবে অ্যান্সার। আমাকে তো, আমি যে শর্টকাটটা দিছি এটা মাথার মধ্যে আমি তো ঢুকাইতে বলছি, যে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য সমান, মানে যেই সংখ্যাটা আমার কাছে জানতে চাইছে সেই সংখ্যাটার অঙ্কদ্বয়ের পার্থক্য সমান, মানে অঙ্কগুলার এই অঙ্ক দুটার পার্থক্য সমান। যে এই যে স্থান বিনিময় করলে যেই সংখ্যাগুলো হয় তাদের মধ্যে পার্থক্য, অর্থাৎ 27 যোগ করলে যদি স্থান বিনিময় করে, বা 27 বিয়োগ করলে যদি স্থান বিনিময় করে, বা স্থান বিনিময় করলে যদি এত বেড়ে যায় বা এত কমে যায়, অথবা দুইটা ওই স্থান বিনিময় করলে যেই সংখ্যা হয় তার সাথে আগের সংখ্যার যে পার্থক্য এটা যদি দেওয়া থাকে, যেইটাই দেওয়া থাক তাকে 9 দিয়ে ভাগ করলে আমি যেই মানটা পাবো সেটা হচ্ছে ওই সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? এটাই হচ্ছে সূত্র। এটাই হচ্ছে সূত্র, শর্টকাট সূত্র। আসেন আরো বুঝাই, আপনারা যারা বুঝেন নাই, যারা বুঝছেন তারা ভালো, সমস্যা নাই। যারা বুঝেন নাই তাদের জন্য আবার বুঝাই। দেখেন, আমি ধরেন এখানে কি বলছে দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3। আবার সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। 18 যোগ করলে যদি স্থান পরিবর্তন করে, 18কে 9 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 2। তার মানে অঙ্কদ্বয়ের পার্থক্য হবে 2। এই দুটার মধ্যে পার্থক্য 3, এই দুটার মধ্যে পার্থক্য 3, এই দুটার মধ্যে পার্থক্য 6, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 2। তার মানে এই ঘ নাম্বারটা হবে অ্যান্সার। কথা কি বুঝি নাই? কথা কি বুঝা গেছে? মানে এইখানে আরেকটা আরেকটা ইয়াও করতে হইতো, যদি 2টা মেনে যায়। মনে করেন এর আগের অঙ্কটাতে অনেকে বলছে 4 গুণটা বুঝি নাই, আমি বুঝাই আগে। সংখ্যাটি 27 যোগ করলে যেহেতু স্থান পরিবর্তন করে, তাহলে এদের এদের মধ্যে ডিফারেন্সটা হবে, অঙ্কদ্বয়ের ডিফারেন্স হবে 27/9, 9 একটা দিয়ে ভাগ হবে সবসময়, তার মানে 3 হবে অ্যান্সার। যে অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে 3, তার মানে 36 অ্যান্সার। এইটা প্রথমটাও মানবে যে এই যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে যোগফলের 4 গুণ। এই কথাটার অর্থ 36 সংখ্যাটা দেখেন,
এই 3 আর 6 যোগ করলে যে সংখ্যাটা হয়, 3 আর 6 যোগ করলে যে 9, তার 4 গুণ, 9কে 4 দিয়ে গুণ করলে আসলে 36 পাওয়া যায়। এটাই বুঝাইছে যে 3 আর 6 যোগ করলে যে 9 হয়, 9-এর 4 গুণ হচ্ছে 36। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এইরকম করে, এই যে এটা তৃতীয় ধাপে আসছিল, এটা কি হয়েছিল? 9। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। এখানে দেখেন সবগুলোরই সমষ্টি 9। 8 আর 1-এ 9, 4 আর 5-এ 9, 2 আর 7-এ 9, 3 আর 6-এ 9। তাহলে প্রথমটা সবাই মানছে। অঙ্কদ্বয় স্থান পরিমাপ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা 27 বেশি। তাহলে 27কে আমি যদি 9 দিয়ে ভাগ করি পাবো হচ্ছে 3, 3 9 27। তাহলে 3 9 যেহেতু 27, তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য 3 হবে। এখানে পার্থক্য 7, এখানে পার্থক্য 1, এখানে পার্থক্য 5, এখানে পার্থক্য 3। তারপরে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। বুঝছি কি বুঝি নাই? বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি, ঘ নাম্বারটা অ্যান্সার হবে। তো এই শর্টকাট বাদ দিয়ে আমরা যদি এখন রিটেন লিখিততে যাই, অনেকে আছে যে না স্যার, আমি তো লিখি, আমি অস্থির, আমি লিখিত ছাড়া অঙ্কই করি না। এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা কখন আমি হচ্ছে লিখিততে করলে কিরকম করে আসবে? আচ্ছা, আমি প্রথমে আমি শিখাইছিলাম যে দুইটা যদি আমি সংখ্যা যদি এরকম করে লিখি, এটা যদি আমি বলি যে এরকম করে একটা সংখ্যা যে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক, ধরেন আমি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তো এটাকে আমি বললাম যে দশক স্থানীয় অঙ্ক। এটা লিখিত নিয়মটা বলি, দশক স্থানীয় অঙ্ক বা বেসিক নিয়ম যেটা, দশক স্থানীয় অঙ্ককে এক্স বললাম। তাহলে একক স্থানীয় অঙ্ককে আমি বলবো ওয়াই। আচ্ছা, সংখ্যাটি আমি শিখাইছিলাম না একেবারে প্রথম ক্লাসে আমি শিখাইছিলাম। প্রথম ক্লাসে আমি কি শিখাইছিলাম বলেন তো? যে দশক স্থানীয় অঙ্ক যদি এক্স হয়, তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হয়, তার সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করলে সংখ্যাটা পাওয়া যায়। মনে আছে? দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করে যোগ করলে সংখ্যাটা পাওয়া যায়। এটা কিন্তু ফার্স্ট ক্লাসে আমি শিখাইছি, একেবারে ফার্স্ট ক্লাসে শিখাইছিলাম, মনে আছে? হ্যাঁ, মানে এটা এটা কিন্তু ফার্স্ট ক্লাসে আমি শিখেছিলাম। ওকে। আচ্ছা, এখন আমি একটু বলি, এখন যদি সংখ্যাদ্বয় স্থান পরিবর্তন করে, মানে অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে, স্থান পরিবর্তন করলে মানে এককের জায়গায় দশক আর দশকের জায়গায় যদি একক আসে, তাহলে এই 10টা আগে এক্স এর সাথে ছিল, এই 10টা এখন ওয়াই এর সাথে যাবে, কারণ এই এক্সটা ছিল আগে দশক স্থানীয়, তাহলে এখন এক্সটা হবে একক স্থানীয়। আগে ওয়াইটা ছিল একক স্থানীয়, এখন ওয়াইটা হবে দশক স্থানীয়। এই তো স্থান পরিবর্তন করলে এই দুইটা কাহিনী। এখন প্রথম শর্ত মতে আমরা দেখি প্রথম শর্ত মতে কি বলছে। প্রথম শর্ত মতে যে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9, তার মানে এক্স আর ওয়াই যোগ করলে, মানে অঙ্ক তো একটা এক্স একটা ওয়াই, এই দুইটা যোগ করলে হবে 9। দ্বিতীয় শর্ত মতে কি বলছে দেখেন, যে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, স্থান বিনিময় করলে কি হবে? স্থান বিনিময় করলে যেই সংখ্যাটা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার চেয়ে 27 বেশি। তার মানে তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি। এই কথাটার অর্থ হচ্ছে যে আমি যে সংখ্যাটাকে ধরছি সেই সংখ্যাটা 10x প্লাস ওয়াই, এটা স্থান বিনিময় করলেই সংখ্যাটা বড় হয়। তার মানে x প্লাস 10y সংখ্যাটা বড় কার চেয়ে? ওই যে প্রদত্ত সংখ্যা যে 10x প্লাস ওয়াই এর চেয়ে কত বেশি? 27 বেশি। যে এটা থেকে এটা বিয়োগ করলে 27 পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখেন, যে এক্স প্লাস 10y মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 27। আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস আমি বুঝাই যে আমি আমি একবারে কি হাওয়া থেকে ওই শর্টকাটটা পাইছি তাও না, কিন্তু একটু দেখেন যে এই 10y থেকে y বিয়োগ করলে হচ্ছে 9y, আর x থেকে 10x বিয়োগ করলে হচ্ছে মাইনাস 9x ইকুয়াল হচ্ছে 27। আপনি দেখেন এইখান থেকে আমি যদি একটা 9 কমন নিই, 9 কমন নিলে কি আসে? x মাইনাস ওয়াই ইকুয়াল কত আসে? 27। অতএব x মাইনাস ওয়াই কত আসবে বলেন তো? 27/9। এই যে 9টা, যে 9 ভাগ 27, আপনি 27/9 দেখতেছেন না? আপনি দেখেন এই পাশে এই যে এক্স মাইনাস ওয়াই আছে, এইগুলা কারা বলেন তো? এক্স মাইনাস ওয়াইটা কারা? এটা কি অঙ্কদ্বয়ের পার্থক্য না? এই অঙ্কদ্বয়ের পার্থক্যই কিন্তু এই যে দেখেন 27কে 9 দিয়ে ভাগ হয়েছে, এই জায়গায় 9টা আসছে, এইভাবে 9টা আসছে। আপনি যদি এখন আমাকে শর্টকাট শেখানোর সময় আপনি যদি আমাকে বলেন যে এই 9টা কোথায় আসছে, এত বড় এক্সপ্লেন করে কি 9টার কথা বলা সম্ভব? তাই আমি বলি যে আগে শর্টকাটটা ভালো করে শিখেন, যখন আমি বেসিকটা শিখাবো তখন আপনি ওটা না হলে বুঝবেন যে হ্যাঁ 9 কোথা থেকে আসলো। কিন্তু 9 কোথা থেকে আসলো সেটা বুঝাইতে হলে কিন্তু এত বড় ইকুয়েশনের দরকার আগে, যে এই যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে অঙ্কদ্বয়ের পার্থক্য পাওয়া যায় আসলে। ঠিক আছে, মানে এইটা কিন্তু কাহিনী। আচ্ছা গেল এইটুকু, 3 9 হচ্ছে 27।
তার মানে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 9, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে টোয়াইস এক্স ইকুয়াল দাঁড়াচ্ছে হচ্ছে 12। তার মানে এক্স এর মান হচ্ছে 12/2 মানে 6। এক্স এর মান যদি 6 হয় তাহলে ওয়াই এর মান কত হবে বলেন তো? এক্স প্লাস ওয়াই যেহেতু 9, তার মানে ওয়াই এর মান হবে 9 মাইনাস 6 মানে 3। তাহলে সংখ্যাটি কত? 9। এই যে দেখেন, তাহলে আমরা আমরা সংখ্যাটা কত পাচ্ছি? ও সরি, এটা এটা ওয়াই মাইনাস এক্স হবে। এটা অবশ্য ওয়াই মাইনাস এক্স হবে, আমি ভুলে লিখছি, মানে আপনার বোঝানোর জন্য এক্স মাইনাস ওয়াই করে দিছি। হ্যাঁ, এটা ওয়াই মাইনাস এক্স হবে। আচ্ছা, এটা হবে ওয়াই মাইনাস এক্স। আচ্ছা, এই যে ওয়াই মাইনাস হচ্ছে এক্স, তার মানে ওয়াই মাইনাস এক্স সমান 27/9 মানে 3। তার মানে আমরা বলতে পারি যে এইখান থেকে মাইনাস যদি একটা কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আসবে 3। তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -3। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 9, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে -3। দুইটা যোগ করে দিলে আমি পাবো হচ্ছে টোয়াইস এক্স ইকুয়াল 6। তার মানে এক্স এর মান 6/2 মানে 3। এক্স এর মান যদি 3 হয় তাহলে ওয়াই এর মান কত হবে দেখেন? ওয়াই এর মান হবে 9 মাইনাস হচ্ছে 3 মানে 6। তাহলে এখন সংখ্যাটা কত হয়? সংখ্যাটা হচ্ছে 10x প্লাস ওয়াই, 10 ইন্টু 3 প্লাস হচ্ছে 6 মানে 36 হবে অ্যান্সার। তাহলে আমাকে বলেন, এখন কি বিষয়টা বুঝতে পারছেন যে এইভাবে করে কি আপনি এইটা কি আসলে পরীক্ষায় এইটা কি এমসিকিউ করার মতো অঙ্ক কিনা? এটা কি এইভাবে করে কি ক্লাসটা কি, মানে এইভাবে করে কি ক্লাসটা করা সম্ভব যে আপনি এইভাবে করে পরীক্ষায় এমসিকিউতে দিবেন? এটা কি পসিবল? আমাকে বলেন। এটা কিন্তু এমসিকিউ দেওয়া পসিবল না, সেই জন্যই আমি শর্টকাটটা দেখিয়েছি। হ্যাঁ, এটা লিখিত, যদি লিখিত পরীক্ষায় আসে তার জন্য। দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, অঙ্কতে স্থান বিনিময় করলে কি পাওয়া যাচ্ছে সেইটা। হ্যাঁ, এটা আসলে এই জন্য আমরা শিখতে পারেন, সমস্যা নেই, এভাবে করে শিখে নিলেন। আর শর্টকাটটা কোথায় আসছে এটারও একটা বেসিক ধারণা আসলো। ক্লিয়ার? সবাই বুঝছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি ওই যে যেই টপিকগুলা লিখেছি, হ্যাঁ, যে টপিকগুলা লিখেছি সেই টপিকগুলোর মধ্যে একটা টপিক আছে, মানে এইখানকার 11 নম্বর টপিক, এইটা আমি আরেকটা জিনিসের সাথে পড়াবো। সেটা হচ্ছে বর্গমূল। এই টপিকটা আমি অ্যাকচুয়ালি যেটার সাথে পড়াবো সেটা হচ্ছে আহ, এটা হচ্ছে জটিল সংখ্যা, জটিল বা অবাস্তব সংখ্যা, জটিল বা অবাস্তব সংখ্যার সাথে পড়াবো। তাই আমাদের বাস্তব সংখ্যার যেই পার্টটা আছে, বাস্তব সংখ্যার যেই অঙ্কগুলো আছে, সেইখান থেকে আমি ওই 11 নম্বর টাইপ বাদ দিয়ে বাকি যতগুলো টাইপ আছে মোটামুটি ওগুলো আমি পড়াই দিলাম। এগুলোর উপর পরীক্ষা হবে পরশুদিন, আমি বলে দিব যে কিভাবে করে পরীক্ষা হবে, এটা গ্রুপে জানাই দিব। আর আপনাদের তো পরীক্ষা হয় মানে ক্লাস হয় রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, সেই হিসাবে আজকে হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতি এবং শুক্রবার মানে ক্লাস আছে। বৃহস্পতিবার পরীক্ষা হবে, বৃহস্পতিবারে আবার আমাদের যে ক্লাসটা শুরু হবে সেটা শতকরা নিয়ে। তা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কেউ মিস করবেন না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।